আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমিও তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি ইনশাল্লাহ। আজকে আমরা আশা করি তোমরা আমার সাথে এতক্ষণে যুক্ত হয়ে পড়েছো নাকি? হ্যাঁ, আজকে আমরা সাহিত্যিক নিয়ে পড়াশোনা করবো বলেছিলাম, যে বাংলা আধুনিক যুগের যে সাহিত্যিকরা। তো আমরা আধুনিক যুগের সাহিত্যিকদের শুরু করব কি দিয়ে বলো? আধুনিক যুগের প্রথম সাহিত্যিকের নাম কি? কে বলবে? আধুনিক যুগে অনেকেই আমাকে শুভেচ্ছা দিচ্ছ, সালাম দিচ্ছ। নাসরিন খাতুন, আসসালামু আলাইকুম গুরুজি। ওয়ালাইকুম আসসালাম। শিষ্যা, বক্তিয়ার খিলজি, প্রীতম শীল, সাব্বির তুষার, ফাতিহা জান্নাত সিমি, কেমন আছেন স্যার? ভালো আছি। সাকিবুল হক, আলামিন লেমন, কেমন আছেন স্যার? বাবা ভালো আছে। সাদিয়া তালুকদার, হ্যাঁ অনেক সবাই নমস্কার দিচ্ছেন, আদাব দিচ্ছেন। সবার পক্ষ থেকে আমি নমস্কার গ্রহণ করলাম, আদাব গ্রহণ করলাম, সালাম গ্রহণ করলাম। আপনাদের সবার উপরে শান্তি বর্ষিত হোক, আপনারা সবাই ভালো থাকেন, সমৃদ্ধ থাকেন। জি, তো আমি শুভেচ্ছা বিনিময় পর্ব দীর্ঘায়িত করছি না, সঙ্গত কারণেই অনেকেই শত শত জন শুভেচ্ছা বিনিময় করছেন, কিন্তু আমি সেদিকে আর যাচ্ছি না, নামগুলি আর সব পড়ছি না। জি, আমরা বলছিলাম যে আমরা সাহিত্যিক ধরে পড়ব। প্রশ্ন হচ্ছে, আধুনিক যুগের প্রথম সাহিত্যিকের নাম কি? বলেন। আধুনিক যুগের, হ্যাঁ মণিশঙ্কর দেখি ভালোবাসা ওড়াতেই আছে। তারপরে হ্যাঁ আরেকজনকে দেখলাম, মেহেদি হাসান। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আধুনিক যুগে লিখে নেন, আধুনিক যুগের প্রথম সাহিত্যিক। আধুনিক যুগের প্রথম কবি। আধুনিক যুগের প্রথম কবির নাম কি? ঈশ্বরচন্দ্র গুপ্ত। আবু সাইদ গুরুজি, হ্যাঁ শিষ্য, হ্যাঁ ভালো থেকো। আধুনিক যুগের প্রথম কবির নাম ঈশ্বরচন্দ্র গুপ্ত। আধুনিক যুগের প্রথম কবির নাম কি? ঈশ্বরচন্দ্র গুপ্ত। তাহলে বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবিকে? বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবিকে? মাইকেল। তাহলে এবার কি মাথা ঘুরছে? জি, মাথা কিন্তু আমার ক্লাসে ঘুরে ঘুরুক, পরীক্ষায় কিন্তু ঘোরানো যাবে না, ঠিক আছে? এই কথাগুলো হয়তো এর আগে আমি কখনো বলে থাকতে পারি, তো শুনে নেন যে আধুনিক যুগের প্রথম কবি, আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। কিন্তু বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি, প্রথম আধুনিক কবি হচ্ছে জি মাইকেল। তাহলে পার্থক্য কি? একজন হলো আধুনিক যুগের কবি, আধুনিক যুগের কবি, কিন্তু নিজে পুরোপুরি আধুনিক নয়, নিজে পুরোপুরি আধুনিক নয়। তাহলে আধুনিক যুগের প্রথম কবি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে যদি বলে প্রথম আধুনিক কবিকে, তাহলে আবার ঈশ্বরচন্দ্র গুপ্ত উত্তর দিয়েন না, আর আমাকে আবার মনে মনে গালি দিয়েন না যে বেয়াদব স্যার তো এটাই পড়িয়েছিল। তাহলে আধুনিক যুগের প্রথম কবি বলছি ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিন্তু প্রথম আধুনিক কবি কিন্তু কি? মাইকেল। তাহলে একজন আধুনিক যুগের কবি আর একজন হচ্ছে প্রথম কি? আধুনিক কবি, ঠিক আছে? হ্যাঁ, এখন ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম কত সালে? 1812 সালে। মাইকেলের জন্ম কত সালে? 1824 সালে। জি, ঈশ্বরচন্দ্র গুপ্ত আর আধুনিক যুগ কখন থেকে শুরু হয়েছে? 1801 সাল থেকে।
বাংলা সাহিত্যে আধুনিক যুগ শুরু হয়েছে 1801 সাল থেকে। তাহলে 1801 সাল থেকে শুরু হওয়া আধুনিক যুগের প্রথম কবির নাম ঈশ্বরচন্দ্র গুপ্ত, জন্ম 1812 সালে। কিন্তু এই ভদ্রলোক ঈশ্বরচন্দ্র গুপ্ত আধুনিক যুগে জন্মেছেন, কিন্তু তিনি পুরোপুরি আধুনিক নন। মনে থাকবে? জি, পুরোপুরি আধুনিক নন। তিনি কিঞ্চিত আধুনিক, কিছুটা আধুনিক আর কিছুটা প্রাচীন মধ্যযুগীয়। ফলে ঈশ্বরচন্দ্র গুপ্তকে কিন্তু আধুনিক কবি না বলে বলা হয় যুগ সন্ধিক্ষণের কবি। যুগ সন্ধিক্ষণের কবি। জি, তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্ত আধুনিক কবি না, আধুনিক যুগের কবি। আধুনিক যুগের কবি কিন্তু আধুনিক না। কি তাহলে? প্রাচীন কবি না, প্রাচীনও না, আধুনিকও না। কি? জি, নারীও না, পুরুষও না। তাহলে যা হয়, বুঝেন নাই? নারীও না, পুরুষও না। তাহলে কি হয়? যে ওই যে পেট কাটা, যে মাঝামাঝি। ঠিক তেমনি ঈশ্বরচন্দ্র গুপ্ত আধুনিক না, তাহলে কি প্রাচীন? আধুনিকও না, প্রাচীনও না। কি তাহলে? যুগ সন্ধিক্ষণ, আধুনিক আর প্রাচীন যুগের কি মাঝামাঝি। ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয়, কেন যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়? প্রশ্ন হবে কেন যুগ সন্ধিক্ষণের কবি কে? পিলির প্রশ্ন। ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিন্তু কেন? কেন? তাহলে বলবেন যে ঈশ্বরচন্দ্র গুপ্ত আধুনিক যুগে জন্মানো সত্ত্বেও আধুনিক যুগের সকল বৈশিষ্ট্য তিনি ধারণ করতে পারেননি। ঈশ্বরচন্দ্র গুপ্ত আধুনিক যুগে জন্মগ্রহণ করার সত্ত্বেও আধুনিক যুগের বা আধুনিকতার সকল বৈশিষ্ট্যকে কি ধারণ করতে পারেননি। আবার একেবারে যে ধারণ করেননি তাও না, কিছু কিছু ধারণ করেছেন। আধুনিক যুগের যে বৈশিষ্ট্যগুলি প্রথম আধুনিক যুগের প্রথম ক্লাসে বলেছি, মনে আছে না? খেয়ে ফেলেছেন? বলেন। আধুনিক যুগের প্রথম দিন আধুনিক যুগের কিছু বৈশিষ্ট্য বলেছিলাম। দেশপ্রেম, ব্যক্তি স্বাতন্ত্র্য, যুক্তিবাদ। মনে আছে? মনে আছে না? দেশপ্রেম, যুক্তিবাদ, তারপর ব্যক্তি স্বাতন্ত্র্য, এরকম কিছু আধুনিক যুগের 4-5টি বৈশিষ্ট্য বলেছিলাম। জি, তাহলে আচ্ছা, তাহলে হ্যাঁ, আধুনিক যুগের যে বৈশিষ্ট্যগুলি আছে, তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্তের মধ্যে কি একটাও ছিল না? হ্যাঁ, দুই একটা ছিল। কিছুটা ছিল, অল্প অল্প ছিল, কিন্তু পুরোটা ছিল না। পুরোটা থাকলে তো তিনি আধুনিক যুগের কবি হতেন। আবার একেবারেও যদি না থাকতো তাহলে তো প্রাচীন মধ্যযুগের কবি হতেন। অর্থাৎ ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতার মধ্যে আধুনিকতার ছিটে ফোটা একটু একটু লক্ষণ আবার একটু একটু আছে, আবার অনেক লক্ষণ নাই। ফলে তিনি আধুনিকও না, আবার যেহেতু যে একটু একটু আধুনিকতার লক্ষণ আছে, কাজে একেবারে প্রাচীন বলেও তাকে ঠেলে ফেলে দেওয়া যায় না। ফলে ঈশ্বরচন্দ্র গুপ্তের কবিতার আলোকে, তার বৈশিষ্ট্যর আলোকে তাকে বলা হয় তিনি হচ্ছেন যুগ সন্ধিক্ষণের কবি। যুগ সন্ধিক্ষণের কবি। জি, ঈশ্বরচন্দ্র গুপ্তের মধ্যে ঠিক বুঝতে পারলেন, যেমন দেশপ্রেম ছিল, একটু একটু দেশপ্রেম। প্রথম মানে মাতৃভাষা নিয়ে, মাতৃভূমি নিয়ে কবিতা লিখেছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। স্বদেশ। ঈশ্বরচন্দ্র গুপ্তের একটি দেশপ্রেমমূলক কবিতা আছে, কি? স্বদেশ। স্বদেশ। ঈশ্বরচন্দ্র গুপ্তের দেশপ্রেমমূলক কবিতা স্বদেশ। বুঝতে পারলেন? দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া, বলছি ঈশ্বরচন্দ্র গুপ্তের স্বদেশ কবিতায়। ভাতৃভাব ভাবি মনে, দেখো দেশবাসীগণে, প্রেমপূর্ণ নয়ন মেলিয়া, কত রূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া। লাইনগুলো কেন বলছি? আসতে পারে কার উক্তি? বুঝতে পারলেন? ভাতৃভাব ভাবে মনে, ভাতৃভাব ভাবে মনে, দেখো দেশবাসীগণে, প্রেমপূর্ণ নয়ন মেলিয়া, প্রেমপূর্ণ নয়ন মেলিয়া। কত রূপ স্নেহ করি, দেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফুলিয়া। দেশের কুকুর আমি ভালোবাসবো, জড়িয়ে ধরবো, বিদেশের ঠাকুরকে লাথি মেরে সরাই দিব। তাহলে দেশের কুকুর আর বিদেশের ঠাকুর কোনটা আমার কাছে শ্রেষ্ঠ? দেশের কুকুরই শ্রেষ্ঠ, বিদেশের ঠাকুর হচ্ছে দেশপ্রেম। বাংলা কবিতায় প্রথম দেশপ্রেমের ইঙ্গিত করেছেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। তিনি কিন্তু প্রথম আধুনিক কবি হতে পারতেন, শুধু আধুনিক যুগের না, আধুনিকও হতে পারতেন। সর্বনাশটা কোথায় করেছে? এরপরে আরেকটা কবিতায় তিনি বলছেন, মহারানী ভিক্টোরিয়া কবিতায় বলছেন, ভিক্টোরিয়া মা মাগো কাতরে করো করুণা।
ভিক্টোরিয়া মা, যেখানে আমরা ভিক্টোরিয়ার বিরুদ্ধে আন্দোলন করছি, ক্ষুদিরাম, তিতুমির, প্রীতিলতা, এরা ব্রিটিশদের বিরুদ্ধে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে, ইংল্যান্ডের বিরুদ্ধে কি আন্দোলন করছে, জীবন দিয়ে দিচ্ছে, তাদেরকে স্মরণে যে তখন ঈশ্বরচন্দ্র গুপ্ত বলছেন কি, ভিক্টোরিয়া মা, মাগো কাতরে করো করুণা। বুঝতে পারলেন? ভিক্টোরিয়া মা, মাগো কাতরে করো করুণা। তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু, শিকনি শিং বাঁকানো, খাবো কেবল খোল বিছালি ঘাস। আমরা ভুসি পেলেই খুশি হব, তোমার ঘুষি খেলে বাঁচবো না। আমরা ভুসি পেলেই খুশি হব, তোমার ঘুষি খেলে বাঁচবো না। ভিক্টোরিয়া মা, মাগো কাতরে করো করুণা। তুমি মা কল্পতরু, ভিক্টোরিয়াকে বলছে রানী, তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু, শিখনি শিং বাঁকানো, খাবো শুধু খোল বিছালি ঘাস। বুঝতে পারলেন? তার মানে আমরা তিড়িং বিড়িং করবো না, তোমাকে গুতামুতাও দিব না, তুমি যা খুশি তাই করো, আমাদের একটু খোল বিছালি ঘাস ভুসি খাইতে দিও, তাহলে আমরা মাথা পেতে তোমার সকল কথা মেনে নিব। এটি একবার বলছে দেশের কুকুর ধরি, বিদেশের ঠাকুর ফেলিয়া। এই যে স্ববিরোধিতা, কি এটা? স্ববিরোধিতা। জি, তাহলে এই স্ববিরোধিতার কারণে ঈশ্বরচন্দ্র গুপ্ত আধুনিক যুগে জন্মেও আধুনিকতার বৈশিষ্ট্য মাঝে মাঝে একটু ধারণ করা সত্ত্বেও আধুনিক হয়ে উঠতে পারলেন না। তার ভিতরে কি? স্ববিরোধিতা। জি, আবার যেখানে আধুনিকতার বৈশিষ্ট্য ব্যক্তি স্বাতন্ত্র্য, নারী শিক্ষা ইত্যাদি ইত্যাদি, নারী শিক্ষার বিরোধী ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। জি, নারী শিক্ষা পছন্দ করেননি। বঙ্গ নারী একটা কবিতা আছে, বঙ্গ নারী। আগে মেয়েগুলো ছিলে ভালো, ব্রত ধর্ম করতো সবে, একা বেথুন এসে শেষ করেছে, আর কি তাদের তেমন পাবে? বেথুন জানেন তো, একজন ইংরেজ যিনি নারী শিক্ষার জন্য কাজ করেছিলেন, বেথুন সাহেব। আগে মেয়েগুলো ছিল ভালো, আগে মেয়েগুলো ছিল ভালো। রাকিব আল হাসান রিমেল গদ্ধব, নীলদর্পণ নাটকে জুতা ছুড়ে মেরেছিল, তুই কোন মগারে ছাগল। ঈশ্বরচন্দ্র গুপ্ত না রে গরু, ওটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। রাকিব আল হাসান রিমুল, অগা মগা জগা গাধা, ঈশ্বরচন্দ্র গুপ্ত না রে গরু, ওইটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শীতের ওয়াজ গরমে দিলে কেমনে হবে? হবে। আসি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে যায়, তখন বলবো রে বাবা। জুতা ছুড়ে মেরেছিল নীলদর্পণ নাটকে ঈশ্বরচন্দ্র গুপ্ত না, ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর। তো এই ঈশ্বরচন্দ্র গুপ্ত বলছে আগে মেয়েগুলো ছিল ভালো, প্রাচীন ভারতের কথা হচ্ছে, মেয়েগুলো ছিল ভালো, ব্রত ধর্ম করতো সবে, একা বেথুন এসে শেষ করেছে, আর কি তাদের তেমন পাবে? বুঝতে পারলেন? এখন কি বলছে, এবি যখন এবি শিখে বিবি সেজে, কি বই হাতে নিচ্ছে যাবে, তখন এবি শিখে বিবি সেজে বিলেতি বল কবেই কবে। আগে নারীগুলো, আগে মেয়েগুলো ছিল ভালো, ব্রত ধর্ম করতো সবে, এখন ছুরি, যত সব ছুরিগুলো তুড়ি মেরে কেতাব হাতে নিচ্ছে যাবে, যত ছুরিগুলো তুড়ি মেরে কেতাব হাতে নিচ্ছে যাবে, তখন এবি শিখে বিবি সেজে বিলেতি বল কবেই কবে। বুঝলেন নাই? এই হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, যিনি আধুনিক যুগে জন্মেও পুরোপুরি আধুনিক হয়ে উঠতে পারেননি। তার ভিতরে প্রাচীনপন্থী সংস্কারচ্ছন্ন মনোভাব ছিল, ফলে তিনি আবার বলছে আধুনিক যুগের কবি, আধুনিক যুগের কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত, আধুনিক যুগের জন্মানো প্রথম কবি, আধুনিক 1801 সাল থেকে আধুনিক যুগ, সে আধুনিক যুগে জন্মানো প্রথম কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিন্তু তিনি আধুনিক নন। আবার তাকে যে একেবারে আমি প্রাচীন বলে, পুরাতন বলে ছুঁড়ে ফেলে দিব, সে আধুনিক যুগের জন্মানো মানুষকে কেমন করে আপনি প্রাচীন বলে ছুঁড়ে ফেলে দিবেন? তাহলে সেই জন্য তাকে বলা হলো কি যুগ সন্ধিক্ষণের কবি। যত ছুরিগুলো আছে লিখে দিব, জি লেখেন, যত ছুরিগুলো তুড়ি মেরে, যত ছুরিগুলো তুড়ি মেরে কিতাব
হাতে নিচ্ছে যবে তখন এবি শিখে বিবি সেজে বিলেতি বল কবেই কবে। জি, যত ছুরিগুলো তুড়ি মেরে কিতাব হাতে নিচ্ছে যাবে তখন এবি শিখে বিবি সেজে বিলেতি বল কবেই কবে। এই যে আপনারা যেমন ইয়েস নো ভেরি গুড থ্যাংক ইউ আই লাভ ইউ, হ্যাঁ তাই না, আই হেট ইউ, হ্যাঁ স্টুপিড ইডিয়ট লানসন, এগুলো বলেন না জি বিলাতি বল, এগুলো কি বল, বিলেতি বল। জি, আই লাভ ইউ, আই হেট ইউ, সুইট হার্ট, ডার্লিং, হ্যাঁ জি এগুলো বিলেতি বল। তখন ওই যে ঈশ্বর গুপ্ত যা বলেছে তা তো খারাপ বলেনি রে বাবারা, ঠিকই তো বলেছিল। হ্যাঁ, তখন এবি শিখে বিবি সেজে বিলেতি বল কবে কবে। যত ছুরিগুলো তুড়ি মেরে কিতাব হাতে নিচ্ছে যাবে, কিতাব বই যখন হাতে নিয়েছে তখন এবি শিখে বিবি সেজে বিলেতি বল কবে কবে। কি চিল্লাই কন ঠিক কিনা? আওয়াজ পকেটে রাখেন না, চিল্লায় কন ঠিক কিনা। আচ্ছা, তাহলে এখন আমরা এটা আসবো ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম কত সালে। আমরা বলেছি 1812 সালে। কত সালে? 1812 সালে। কোথায়? কলকাতার কাঁচরাপাড়ায়। হ্যাঁ, তুলি আহমেদ ঠিক স্যার, মতিউর রহমান ঠিক, নাসরিন খাতুন ঠিক, মেয়েরাই যে বেশি ঠিক বলতেছে, কি ব্যাপার? হ্যাঁ, মাহমুদা আক্তার, আলেয়া ভাট বিলেতি স্যার। আলেয়া ভাট বিলেতি বলেই তো কি স্বামীর সেবা করবে? বলেন, গা হাত পা টিপে টিপে দিবে নাকি? না ইডিয়ট, লানসন, স্টুপিড, আনকালচার্ড, আনএডুকেটেড, হ্যাঁ এইসব বলে টলে চলে যাবে, তাই না? জি, আচ্ছা, তাহলে জন্ম 1812 সালে কলকাতার শহরের নিকটবর্তী কাঁচরাপাড়ায়। কলকাতা শহরের নিকটবর্তী কি? কাঁচরাপাড়ায়। জি, ঈশ্বরচন্দ্র গুপ্তের জন্ম কত সালে? 1812 সালে কলকাতা শহরের নিকটবর্তী জি কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়া, জি এগুলো তথ্য পাবেন বই পুস্তকে। কাঁচরাপাড়া কলকাতা শহরের নিকটবর্তী কাঁচরাপাড়া স্টেশন। আমি স্টেশনের নামই নিতে দেখেছি। আমি যে গেদে বর্ডার হয়ে একবার গিয়েছিলাম কলকাতায়, তখন মাঝখানে কলকাতার পাশের স্টেশনটার নাম দেখেছি কাঁচরাপাড়া। তখন মনে পড়েছে আমার ঈশ্বরচন্দ্র গুপ্তের জি জন্মস্থান কাঁচরাপাড়ায়। পিতার নাম হরি নারায়ণ গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তের পিতার নাম কি? হরি নারায়ণ গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্তের পিতার নাম হরি নারায়ণ গুপ্ত। তো ঈশ্বরচন্দ্র গুপ্ত আসলে লেখক হিসেবে খুব অতি বিখ্যাত নন, বুঝতে পারলেন? খুব বেশি বিখ্যাত লেখক নন। ঈশ্বরচন্দ্র গুপ্তের মূল পরিচিতি বা খ্যাতি মূলত কিসের জন্য? পত্রিকা সম্পাদনার জন্য। জি, কিসের জন্য? সংবাদ প্রভাকর। জি, প্রভাকর। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্তের যে খ্যাতি, যে সুনাম, যে প্রতিপত্তি, এটা কি জি এইটা মূলত কবি হিসাবে না, লেখক হিসাবে না, মূলত তার পরিচিতি বা যশটা কিসের জন্য? পত্রিকার সম্পাদক হিসাবে। পত্রিকার সম্পাদক হিসাবে বাংলা ভাষার জি প্রথম দৈনিক পত্রিকা, বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা রাকিব আল হাসান রাইমুল। মায়ের নাম কি লাগবে তোমার? তাহলে আমার সাথে মেসেঞ্জারে জি যোগাযোগ করো। আগের যুগের মানুষের মায়ের কোনো পরিচয় ছিল না। রাকিবুল আল হাসান রাইমুল যেই যুগের কথা বলছি, সেই যুগে মায়ের কোনো পরিচয়
কোথাও পাওয়া যাইতো না। অনেক লেখকেরই প্রাচীনকালে মায়ের নাম পাওয়া যায়নি। কেন? মায়ের পরিচয় কোনো পরিচয় না। জি, এই জন্য অনেক সময় হয়তো এটা খুঁজলে সার্চ করলে পাওয়া যেতেও পারে, কিন্তু মাতৃ পরিচয় আগের যুগে পুরুষের কোনো পরিচয়, মানুষের কোনো পরিচয় না। মানুষের পরিচয় কি দিয়ে? পিতার নাম, দাদার নাম, পৈদাদার নাম। জি, তারপরে আপনি জানতে চাইলে ইনবক্সে আসুন। দেখেন না যেসব বিজ্ঞাপনওয়ালারা কি করে, দাম জিজ্ঞেস করে বলছে ইনবক্সে আসুন। তা আপনিও যদি মায়ের নাম জানতে চান তাহলে ইনবক্সে আসুন। জি, সংবাদ প্রভাকর পত্রিকা কত সালে নিশ্চয় জানেন, বলেছে আমরা 1831 সালে এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক হিসাবে। পরবর্তীতে এটি 1839 সালে দৈনিকে রূপান্তরিত হয় এবং এটি বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা। জি, সংবাদ প্রভাকর ছাড়াও তার আরও 2-3টি পত্রিকা ছিল যেগুলি আর বিখ্যাত হয়নি কিন্তু ছিল। নামগুলো জেনে রাখবেন। কে কি? একটা হলো বোধেন্দু সংবাদ প্রভাকর, তারপর সংবাদ সাধুরঞ্জন, সংবাদ সাধুরঞ্জন, সংবাদ রত্নাবলী, পাষণ্ড পীড়ন। জি, আর এই পত্রিকাগুলির সাল মনে রাখার কোনো দরকার নাই। যে মনে রাখার কোনো দরকার নেই, তাও যদি মনে রাখেন না স্যার আমি অবশ্যই মনে রাখবই, আপনার কি, তাহলে আপনি রাখেন গা, দ্যাট ইজ ইউর খুশখুশ। জি, এই পত্রিকাগুলি এতই অবিখ্যাত, এই সংবাদ প্রভাকর যত বেশি বিখ্যাত এগুলি তত বেশি কি অবিখ্যাত। যে কাজেই এগুলি শুধু নামটা মনে রাখবেন। এই জন্য মনে রাখবেন, হয়তো আপনাকে বোকা বানানোর জন্য বলবে যে ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি, বুঝলেন? বোকা বানাবে কেমনে? ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত পত্রিকা কোনটি, যে কয়ে দেওয়া থাকবে সংবাদ প্রভাকর। এবার আপনি যেই না সংবাদ প্রভাকর পেয়ে গেছেন, এবার মার ঝাপ, ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদিত পত্রিকা কোনটি, সংবাদ প্রভাকর। আর কি কোনো কিছু তাকানোর দরকার আছে? আর কি কোনো কিছু তাকানোর দরকার আছে? না, টাইমে তো মার ঝাপ। তাহলে কি করবে এবার? ক্ষয় দিবে সংবাদ সাধুরঞ্জন, গয় দিবে পাষণ্ড পীড়ন, ঘয় দিবে সবগুলি। তো এই ধরনের বিপদে যাতে আপনি না পড়েন, এই ধরনের বিপদে যাতে আপনি না পড়েন, সেজন্য এই নামগুলি। তাছাড়া এদের তেমন কোনো গুরুত্ব বা গ্রহণযোগ্যতা বাংলা সাহিত্যে নাই। জি, বোঝা গেছে? তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্তের মূল বা প্রধান পত্রিকা যেটি তার মূল খ্যাতির যশ সংবাদ প্রভাকর, এর বাইরে তার লেখা আরও 3টি পত্রিকা তিনি সম্পাদনা করেছিলেন। একটি নাম সংবাদ সাধুরঞ্জন, একটি নাম সংবাদ রত্নাবলী, আর একটি নাম হচ্ছে পাষণ্ড পীড়ন। আর তিনি কি তাহলে কোনো গ্রন্থ লেখেননি? জি, তার গ্রন্থ 3টি গ্রন্থ তার নামে প্রকাশিত হয়েছে, সবগুলি মৃত্যুর পর। জীবিত অবস্থায় ঈশ্বরচন্দ্র গুপ্তের কোনো গ্রন্থ প্রকাশিত হয়নি। আবার বলছি, জীবিত অবস্থায় ঈশ্বরচন্দ্র গুপ্তের কোনো লেখা প্রকাশিত হয়নি। তার সবগুলি লেখাই কি মৃত্যুর পরে প্রকাশিত হয়েছে। জি, তার একটির নাম হলো প্রবোধ প্রভাকর। ওই সংবাদ প্রভাকরের প্রভাকর মানে ঈশ্বরচন্দ্র গুপ্তের মূল টিপস হচ্ছে প্রভাকর। ঈশ্বরচন্দ্র গুপ্তের কিওয়ার্ড কি? কিওয়ার্ড প্রভাকর মনে রাখলে কাম শেষ। ওই যেমন বিখ্যাত হচ্ছেন সংবাদ প্রভাকর দিয়ে, কাব্যগ্রন্থগুলির নাম কি? প্রবোধ প্রভাকর। তারপর আরেকটির নাম হচ্ছে হিত প্রভাকর, প্রবোধ প্রভাকর, হিত প্রভাকর কাব্য। আরেকটি নাটক ছিল তার লেখা, বোধেন্দু বিকাশ। কিন্তু আবার বলছি, এগুলির খুব বেশি জনপ্রিয়তা কিংবা খুব বেশি গুরুত্ব নেই। তারপরেও আধুনিক যুগের প্রথম দিকের লেখা হিসাবে এদের একটু গুরুত্ব আছে আর কি। জি, ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত কাব্য কোনটি? প্রবোধ প্রভাকর, হিত প্রভাকর। আর আরেকটি গ্রন্থ তার কি? বোধেন্দু বিকাশ, বোধেন্দু বিকাশ, বোধেন্দু বিকাশ। জি, আচ্ছা, না, এই প্রবোধ প্রভাকরটি অবশ্য 1857 সালে একটি গ্রন্থ বেরিয়েছিল। হ্যাঁ, সরি, জীবিত অবস্থায় একটি গ্রন্থ বেরিয়েছিল, প্রবোধ প্রভাকর। আর এটি 1860 সালে, সালের অতি প্রয়োজনীয়তা নাই, তারপরে লিখে দিচ্ছি আমি। বোধেন্দু বিকাশটা 1860 সালে। জি, 59 সালে তিনি মারা যান। তার আগে তার একটি গ্রন্থ 1857 সালে, 1757 সালে পলাশির যুদ্ধ, 1757 সালে পলাশির যুদ্ধ। আর 1857 সালে ঈশ্বরচন্দ্র গুপ্তের কি? প্রবোধ প্রভাকর।
প্রথম কাব্যটি বেরিয়েছে 1857 সালে। মারা গেছেন তো 1859, মৃত্যুবরণ কত সালে? 1859। তাহলে 1812 সালে জন্ম, 1859 সালে মৃত্যু। হ্যাঁ, আমিও তো মরার পরেই বলবেন যে স্যার একটা মাল ছিল, এখন তো বলেন না, তাই না? হ্যাঁ জি, মরে যায় তখন তো ফেসবুকে বড় বড় স্ট্যাটাস দিবেন যে বাংলা সাহিত্যের কিংবদন্তি, অবিসংবাদী, তারপরে কি এর ইত্যাদি ইত্যাদি বলে স্ট্যাটাস দিবেন, তাই না? জি, দিবেন না? আমি জানি ঠিক দিবেন। জি, মরার পরে তো খুব পাম্পট্টি মারবেন, স্যার এত ভালো ছিল, স্যার এত জ্ঞানের সাগর, এত কিছু জানতো, এত হাসি খুশি, এত হাস্যোজ্জ্বল, আমাদের এত ভালো করে পড়াইতো। জি জি। তো ঈশ্বরচন্দ্র গুপ্ত মারা যান 1859 সালে, আর 1857 সালে তার প্রথম কাব্য প্রবোধ প্রভাকর প্রকাশিত হয়েছে, আর মৃত্যুর পর প্রকাশিত হয়েছে জি তার হিত প্রভাকর এবং বোধেন্দু বিকাশ। বোধেন্দু বিকাশ হচ্ছে নাটক। বোধেন্দু বিকাশ কি জাতীয় রচনা? নাটক। জি, হ্যাঁ ফাহিম ফয়সাল, দেখছেন স্যার আপনি একটা মাল, ঠিক আছে। হ্যাঁ, মাঝে মাঝে বলবেন যে তাহলে তো ভাল লাগে, তাই না? পাম্পট্টি সবারই ভাল লাগে, মাঝে মাঝে পাম্পট্টি মারবেন যে স্যার আপনি একটা মাল, আপনি সেই রকম, তাই না? হ্যাঁ, আপনি যা পড়ান, আপনার পড়া শুনলে খালি ঘুম আসে, যে মাঝে মাঝে পাম মারবেন যে বাংলার টাইটানিক। হ্যাঁ ঠিক আছে, ইখতিয়ার আহমেদ বাপ্পি, স্যার আপনি বাংলার জাহাজ। জি, তারপরে লিখেন যে বাংলার টাইটানিক। জি, কঠিন মাল। সাহনার আরিফ লিখছে স্যার আপনার কঠিন মাল, ঠিক আছে। আচ্ছা, তো আমরা পড়াই আসি। ঈশ্বরচন্দ্র গুপ্তের আসলে যে কিছু ভালো কবিতা আছে, ভালো কিছু কবিতা, অল্প কয়েকটি কবিতা তার খুব দারুণ কবিতা। সে কবিতাগুলোর নাম একটু মনে রাখবেন। আমি দু একটি কবিতার নাম অলরেডি বলেছি, তার মধ্যে বিখ্যাত, সবচেয়ে বিখ্যাত কবিতা স্বদেশ। ঈশ্বরচন্দ্র গুপ্তের সবচেয়ে বিখ্যাত কবিতা স্বদেশ, যেটা আমি একটু আগে বললাম। জি, স্বদেশ। এর বাইরে তার একটি কবিতার আমি বলেছি ভিক্টোরিয়া, মহারানী ভিক্টোরিয়া। মহারানী ভিক্টোরিয়া। আরেকটি কবিতার কথা বলেছি আমি আপনাদেরকে, বাঙালি নারী। বাঙালি নারী না, বাঙালি মেয়ে, বাঙালি নারী। তারপরে হচ্ছে কে, তারপরে হলো তপসে মাছ, তারপরে হচ্ছে পাঠা, তারপর হলো লুসি, তারপর হলো সন্দেশ, তারপর হলো আনারস। জি, এগুলো ঈশ্বরচন্দ্র গুপ্তের বিখ্যাত কবিতার নাম। জি, বাঙালি সরি নারী, হ্যাঁ বাঙালি মেয়ে, ঠিক আছে। তাহলে স্বদেশ, মহারানী ভিক্টোরিয়া, বাঙালি মেয়ে, কে, তপসে মাছ, পাঠা, লুসি, সন্দেশ, আনারস, এগুলি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত। হ্যাঁ, বাঙালি মেয়ে মণিশঙ্কর, ধন্যবাদ, আমি লিখে দিয়েছি বাঙালি মেয়ে, রঞ্জন সরকার। এগুলি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত রচিত খুবই কি বিখ্যাত। তাহলে আনারস কার লেখা, সন্দেশ কার লেখা, পাঁঠা কার লেখা, লুচি কার লেখা, তপসে মাছ রচয়িতা কে, জি কে, এগুলি বিশেষ করে স্বদেশ, মহারানী ভিক্টোরিয়া, বাঙালি মেয়ে, একটু কবিতার নামগুলি মনে রাখবেন। জি, তো ঈশ্বরচন্দ্র গুপ্ত নিয়ে আমার আর অতিরিক্ত কিছু বলার নাই, বুঝতে পারলেন? ছোট কবি, ছোট কবি অর্থে যে খুব বেশি কিছু লেখেননি। জি, কাজেই আমরা ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে আমাদের অতিরিক্ত আর তেমন কিছু খুব একটা প্রয়োজন নেই। আমাদের এখন যাকে নিয়ে আমরা কথা বলবো খুবই জরুরি, খুবই ভিভিআইপি পার্সন, বাংলা সাহিত্যের ভিভিআইপি পার্সনদের তালিকায় যিনি পড়েন তাদের একজন, তার নাম ঈশ্বর। উনি হলেন গুপ্ত ঈশ্বর, আগের জন ঈশ্বর,
ইনিও ঈশ্বর, কিন্তু পার্থক্য উনি হলেন গুপ্ত ঈশ্বর। আচ্ছা, স্বদেশ কোন কাব্যগ্রন্থের প্রথম যে কাব্যটি? আনিসুর রহমান স্বদেশ তার যে প্রথম কাব্য প্রবোধ প্রভাকরের। জি, আনিসুর রহমান স্বদেশ কাব্যটি কবির প্রথম কাব্য। জি, প্রবোধ প্রভাকরের। ইব্রাহিম পাইক মিস কল পার্টি হাজির গুরু। হ্যাঁ, মিস কল পার্টি হাজির হয়ে আবার কি হারিয়ে যাবে না তো? তাহলে আমরা আগে ঈশ্বরকে নিয়ে কথা বলেছি একজন, তিনি হলেন গুপ্ত ঈশ্বর, আর এবার একেবারে বিদ্যাসাগর ঈশ্বর। জি, তাহলে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাহিত্যের ইতিহাসে যে দু একজন ভিভিআইপি লেখক আছেন, বিশেষ করে জবের পরীক্ষায় বিসিএস, প্রাইমারি, ব্যাংক, নিবন্ধন, জি এরকম যত রকমের পরীক্ষা আছে সকল রকম পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ একজন লেখকের নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। জি, জন্ম 1820 সালের 26 সেপ্টেম্বর। 1820 সালের 26 সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 সালের 26 সেপ্টেম্বর। জি, কোথায়? পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলা বীরসিংহ গ্রামে। সবাই জানেন আপনারা। যে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের। জি, এই তথ্যগুলি আপনারা জানেন আসলে। জি, পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1820 সালের 26 সেপ্টেম্বর 1820 সালের 26 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মেছেন। পিতার নাম কি? ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। মাতা হচ্ছে ভগবতী দেবী। মায়ের নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মায়ের নাম পাওয়া গেছে। জি, পাওয়া যায়, প্রচলিত, যদিও অতি গুরুত্বপূর্ণ না। অনন্য কারণ লিখছে এখন পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, হতে পারে মেদিনীপুর আবার ভাগ হয়ে গেছে, এখন পশ্চিম মেদিনীপুর, আমরা মেদিনীপুর লিখছি আর কি। আচ্ছা, পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতার নাম ভগবতী দেবী। মাতার নাম কি? ভগবতী দেবীজি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম আসলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জি, পারিবারিক পদবী বন্দ্যোপাধ্যায়। পারিবারিক পদবী কি? বন্দ্যোপাধ্যায়। যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার নাম লিখতেন ঈশ্বরচন্দ্র শর্মা। ঈশ্বরচন্দ্র পারিবারিক পদবী বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্রের পারিবারিক পদবী কি? বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঈশ্বরচন্দ্র তার নামের সাথে লিখতেন কোন পদবী? শর্মা। কেন লিখতেন এই ইতিহাস কেউ বলেননি। তার নাম হওয়া উচিত ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, যেহেতু পিতৃ পরিচয়টা বন্দ্যোপাধ্যায়, কিন্তু ঈশ্বরচন্দ্র তার নামের সাথে লিখতেন কি? ঈশ্বরচন্দ্র শর্মা। তাহলে মনে রাখবেন, ঈশ্বরচন্দ্রের পারিবারিক পদবী বন্দ্যোপাধ্যায়, কিন্তু ঈশ্বরচন্দ্র নিজেকে কি নামে পরিচয় দিতেন? ঈশ্বরচন্দ্র শর্মা নামে। আর তার নাম বিদ্যাসাগর হলো কখন? 1840 সালে। 1840 সালে এই ঈশ্বরচন্দ্র শর্মা থেকে বা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় থেকে তিনি হয়ে গেলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে বিদ্যাসাগরটা তার কি? নাম নয়, উপাধি। বিদ্যাসাগর উপাধি। কত সালে? জি, বিদ্যাসাগর কত সালে বিদ্যাসাগর হন? জি, বিদ্যার এর আগে পুকুর ছিলেন, বিদ্যার কুয়া ছিলেন। বিদ্যাসাগর হলেন কত সালে?
বিদ্যার সাগর হলেন 1840 সালে। এই উপাধিটা দিল কে? সংস্কৃত কলেজ। জি, উপাধিটা দিয়েছিল কে? সংস্কৃত কলেজ। বিদ্যাসাগর এই কলেজের শিক্ষার্থী ছিলেন। বিদ্যাসাগর কোন কলেজে লেখাপড়া করতেন? বিদ্যাসাগর পড়াশোনা করতেন সংস্কৃত কলেজে, এবং এই কলেজ থেকে তাকে ভালো ফলাফলের জন্য, জি, ভালো ফলাফলের জন্য তাকে কি করা হলো? বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হলো। জি, খুবই ভালো রেজাল্ট করলেন। এখন যেমন আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে ভালো রেজাল্টের জন্য স্বর্ণ পদক দেওয়া হয়, শহীদুল্লাহ পদক, রোকেয়া পদক, জি, রবীন্দ্র পদক। তো অতি ভালো ফলাফলের স্বীকৃতি হিসাবে বিদ্যাসাগরকে, ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত করা হয়। জি, আচ্ছা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পেশা কি ছিল? পেশা কি ছিল? পেশা ছিল, আচ্ছা, শর্মা কেন দিত স্যার? রাফিয়া আর আমি তো বোঝালাম যে কেন যে দিত, এটা এর ব্যাখ্যা কেউ দিতে পারেনি। তো তার নামের সাথে শর্মাটা তিনি হয়তো পছন্দ করতেন। জি, আচ্ছা, তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পেশা কি ছিল? পেশা ছিল অধ্যাপনা। পেশা ছিল অধ্যাপনা। জি, পেশা ছিল অধ্যাপনা। কোথাকার অধ্যাপক ছিলেন? প্রথমে তিনি যুক্ত হয়েছিলেন ফোর্ট উইলিয়াম কলেজে, তবে তার জীবনের বেশিরভাগ অধ্যাপনাগিরি তিনি করেছেন কোথায়? সংস্কৃত কলেজে। জি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পেশা কি ছিল? অধ্যাপনা। কোন কলেজের শিক্ষার্থী ছিলেন? সংস্কৃত কলেজের। এবং সংস্কৃত কলেজ থেকে পাশ করে তিনি ফোর্ট উইলিয়াম কলেজে কিছুদিনের জন্য যোগদান করেছিলেন। পরবর্তীতে তিনি কি করলেন? এই সংস্কৃত কলেজে চলে এলেন। জি, এখন আমরা চলে যাব মূল আলোচনায়। জি, জি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আচ্ছা, তার অনেক কিছু খ্যাতি, অনেক প্রভাব, ঠিক আছে। তো তাকে বলা হয় বিদ্যাসাগর উপাধি। তিনি হলেন বাংলা গদ্যের জনক, তিনি বাংলা জ্যোতিচিহ্নের জনক। বিশেষত্ব লিখে নেন, বিশেষত্ব। বিশেষত্ব কি? বিশেষত্ব হলো গদ্যের জনক, জ্যোতি বা বিরাম বা ছেদ চিহ্নের জনক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিশেষত্ব কি? বিশেষত্ব হলো তিনি গদ্যের জনক, জ্যোতিচিহ্ন, বিরাম চিহ্ন বা ছেদ চিহ্নের জনক। জি, তার প্রথম গ্রন্থ কোনটি? বিদ্যাসাগর রচিত প্রথম গ্রন্থ কি? বেতাল পঞ্চবিংশতি। প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম গ্রন্থের নাম, রবিন হাসান স্যার জ্যোতিচিহ্ন নিয়ে ইউটিউবে একটা ক্লাস দিয়েন, ঠিক আছে? রবিন, তোমার কথাটা মাথায় থাকলো ইনশাল্লাহ। আচ্ছা, ফাইন ফয়সাল 39 হবে মনে হয়। আচ্ছা, দেখবো আমি জানি 40, তারপর 39 হলে আমি একটু দেখবো, আমি জানাবো। যদি কারেকশন থাকে আমি পরে দিয়ে দিব। জি, আচ্ছা, আচ্ছা, তাহলে প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি কত সালে প্রকাশিত হয়েছে? 1847। জি, 1947 সালে দেশভাগ। 1947 সালে কি? 1947 সালে দেশভাগ হয়েছে। তার 100 বছর আগে 1847 সালে কি হয়েছে? বাংলা প্রথম সার্থক গদ্য রচিত হয়েছে, প্রথম জ্যোতি চিহ্নের প্রয়োগ ঘটেছে, বিরাম চিহ্নের প্রয়োগ ঘটেছে, জি, ছেদ চিহ্নের প্রয়োগ ঘটেছে। 1947 সালে দেশভাগ করেছেন আপনারা, জি, দেশভাগ। আর 1847 সালে বেতাল পঞ্চবিংশতি বিদ্যাসাগরের, যার মধ্য দিয়ে
সার্থক বা সফল বাংলা গদ্যের সূচনা ঘটেছে জ্যোতি বা বিরাম বা ছেদ চিহ্নের কি সূচনা ঘটেছে। বাংলা সাহিত্যে প্রথম সার্থক গদ্য কত সালে প্রকাশিত হয়? 847 সালে। জ্যোতি চিহ্ন প্রথম কত সালে প্রয়োগ করা হয়? ছেদ চিহ্ন বিরাম চিহ্ন কত সালে প্রয়োগ করা হয়? 847। কোন গ্রন্থে প্রথম জ্যোতি চিহ্নের সফল প্রয়োগ ঘটানো হয়? বেতাল পঞ্চবিংশতি। অনেকগুলি কথায় বেতাল পঞ্চবিংশতিকে ঘিরে অন্তত 30টা প্রশ্ন করা যাবে। বেতাল পঞ্চবিংশতি এই শিরোনামটা নিয়ে অন্তত 30টা প্রশ্ন আমি এখনই বলে দিতে পারবো। জি, জি, তাহলে জি কি তাহলে বেতাল পঞ্চবিংশতি বিদ্যাসাগরের রচিত প্রথম গ্রন্থ। বিদ্যাসাগর রচিত প্রথম গ্রন্থ কোনটি? বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি কত সালে প্রকাশিত হয়েছে? 1847 সালে। কি জাতীয় রচনা বেতাল পঞ্চবিংশতি? অনুবাদ গ্রন্থ। অনুবাদ। জি, বেতাল পঞ্চবিংশতি অনুবাদ গ্রন্থ। জি, দেখেন বেতাল পঞ্চবিংশতি মূলত কি অনুবাদ। জি, এখন রিটেন পরীক্ষার্থী যদি কেউ থাকেন বা রিটেনে পিলিতে টিকবেন এমন আত্মবিশ্বাস যাদের আছে তাদের জন্য বলছি, প্রশ্ন হবে অনুবাদক বিদ্যাসাগরের পরিচয় দাও। অনুবাদক বিদ্যাসাগরের পরিচয় দাও, অথবা বিদ্যাসাগরের অনুবাদ গ্রন্থগুলির পরিচয় দাও, অথবা অনুবাদ সাহিত্যে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তাহলে অনুবাদ সাহিত্যে বিদ্যাসাগরের অবদান বা অনুবাদক হিসাবে অবদান বা অনুবাদে বিদ্যাসাগরের কৃতিত্ব বা অনুবাদক বিদ্যাসাগর শিরোনামে একটা নিবন্ধ লেখো। প্রশ্ন হবে অনুবাদক বিদ্যাসাগর শিরোনামে একটা কি নিবন্ধ লেখো। জি, এবং আপনাদের জ্ঞাতার্থ বলে বিদ্যাসাগরের বেশিরভাগ জনপ্রিয় লেখাগুলোই কি বিদ্যাসাগরের বেশিরভাগ জনপ্রিয় যেগুলো তার জনপ্রিয় লেখা বেশিরভাগই অনুবাদ। বিদ্যাসাগরের অধিকাংশ জনপ্রিয় লেখায় কিন্তু অনুবাদ, যা শুরুটা প্রথমটা বেতাল পঞ্চবিংশতি দিয়েই। তাহলে বেতাল পঞ্চবিংশতি কোন গ্রন্থের অনুবাদ? হিন্দি ভাষায় রচিত বৈতাল পঁচিশি। হিন্দি ভাষায় রচিত বৈতাল পঁচিশি গ্রন্থের অনুবাদ। জি, বেতাল পঞ্চবিংশতি জি হিন্দি ভাষার বৈতাল পঁচিশি নামক একটি গ্রন্থের অনুবাদ। জি, বেতাল পঞ্চবিংশতি প্রথম কোন ভাষায় রচিত? বেতাল পঞ্চবিংশতি রঞ্জন সরকার গুরু বাংলা ভাষায়। বেতাল পঞ্চবিংশতি রঞ্জন সরকার গুরু বেতাল পঞ্চবিংশতি বাংলা ভাষায়। আর বেতাল পঞ্চবিংশতি প্রথম নেওয়া হয়েছে কোথা থেকে? বৈতাল পঁচিশি থেকে। এটা হিন্দি ভাষায়। বেতাল পঞ্চবিংশতি হিন্দি ভাষায় না, বেতাল পঞ্চবিংশতি বাংলা ভাষায়। আর বেতাল পঞ্চবিংশতি নেওয়া হয়েছে হিন্দি ভাষায় রচিত বৈতাল পঁচিশি। পঁচিশি মানে 25, পঞ্চবিংশ। পঁচিশি মানে কি 25, 25 পঞ্চবিংশ। বেতাল নামক একজনকে কেন্দ্র করে বেতালের 25টি গল্প। সহজ কথা, বেতালের 25টা গল্প। বেতাল পঞ্চবিংশতি বা বৈতাল পঁচিশি হচ্ছে বেতালের 25টি গল্প। জি, বেতালের 25টি অনুবাদ। এরপরে একটি বাঙ্গালার ইতিহাস। জি, বাঙ্গালার ইতিহাস বাংলাদেশের ইতিহাস বিষয়ক একটি গ্রন্থ। বাংলাদেশের ইতিহাস বিষয়ক একটি গ্রন্থ বিদ্যাসাগর লিখেছিলেন বাঙ্গালার ইতিহাস 1848 সালে। কিন্তু এটিও অনুবাদ। কিসের অনুবাদ? মার্শম্যানের নাম মনে আছে? মার্শম্যান দিগদর্শন পত্রিকার সম্পাদক মনে নাই? দিগদর্শন পত্রিকার সম্পাদক জন ক্লার্ক মার্শম্যান। জন হ্যাঁ, শর্মা নিয়ে কি বলবো? রাসেল আহমেদ। শর্মা নিয়ে কি বলবো বাবা? আমি বুঝিনি তোমার প্রশ্ন। রাসেল আহমেদ স্যার শর্মা নিয়ে কিছু বললেন না তো, শর্মা নিয়ে কি বলবো? বুঝি নাই। আমি তো বললাম রে ভাই, কেন বংশীয় পদবিটা বাদ দিয়েছে এইটা মানে এইটা নিয়ে সঠিক কোনো উত্তর নাই। জি, আপনার বাপের নাম ছিল জহিরুদ্দিন মোল্লা,
আপনি মোল্লার নামটা রাখেননি, দিয়েছেন সোহেল চৌধুরী। কেন দিয়েছেন এটা আমি কেমনে জানবো ভাই? তা রাসেল আহমেদ স্যার শর্মা নিয়ে কিছু বললেন না। শর্মা নিয়ে আমি বলবোটা কি? আমি তো বললাম রে বাবা যে শর্মা তার পদবী না, পারিবারিক পদবী ছিল বন্দ্যোপাধ্যায়, কিন্তু তিনি নামের সাথে শর্মা যুক্ত করতেন। কেন করতেন? কেউ কেউ বলেছেন যে তিনি ওই তার যে উচ্চ বংশীয় বন্দ্যোপাধ্যায়, আগের যুগে বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জি, এগুলো ছিল উচ্চ বংশীয় পদবী। কেউ কিন্তু এটা আসলে ঠিক প্রমাণিত নয়। চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি এগুলো ছিল উচ্চবংশীয়, কিন্তু এটা অনেকে বলছেন না, এটা ঠিক না। কেন নিয়েছিলেন? ওই যে বললাম যে আপনার বাবার নাম হলো মোল্লা, খবিরউদ্দিন মোল্লা, আর আপনি নাম নিয়েছেন কি সোহেল চৌধুরী। কেন নিয়েছেন? দ্যাট ইজ ইউর খুশখুশ। আপনার নাম হচ্ছে সোহেল মোল্লা, কিন্তু সোহেল মোল্লার নাম না দিয়ে নাম দিলেন সোহেল চৌধুরী। মোল্লা আপনার ভালো লাগে না, জি। কাজে কেন তিনি শর্মা নিলেন এই কথা যদি আমাকে আধা ঘন্টা ধরে বলছে, স্যার বললেন না যে কি বলবো রে ভাই, বলার কথা হলে তো বলবো। না স্যার তাও বলাই লাগবে, মানে বলবোটা কি? যেগুলো বলার কথা সেটা তো বলবো রে গরুরা, যেগুলো বলার বিষয় না সেটা আমি বলবো কি করে? বানাই বারে নিজের মতো করে কি বলবো? মানে কিছু পোলাপান এতই মগা, কি প্রশ্ন করতে হয় তাও বোঝে না, আসলে কি জানতে হয় তাও বোঝে না, কি না জানতে হয় তাও বোঝে না, কি প্রশ্ন করতে হয় তাও বোঝে না। মানে মগার যে একটা কোয়ালিটি থাকে, এরা মগারও মগা, মানে মগার চেয়েও কি মহা মগা। কি জানতে হবে কি জানতে হবে না এইটা জানাটা বড় স্মার্টনেস, বোঝা গেছে? কি জানতে হবে আর কি জানতে হবে না এইটাই যদি না বোঝেন তাইলে তো আপনার লেখাপড়া করে ফায়দা হবে না, জি। এখন দেখেন আপনাদের, যদি আমি অনেকদিন উল্টোপাল্টা ফাউল বকা বকি নেই আর কি, এই সুযোগে বলি আর কি। দেখেন রবীন্দ্রনাথ যখন পড়াবো, নজরুল পড়াবো, তখন রবীন্দ্রনাথের শুধু বাপ পিতার নাম না, মায়ের নাম, তারপরে বউয়ের নাম, তারপর ডার্লিংয়ের নাম, এত কিছু কিন্তু পড়াবো। এখন তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্তের যদি ডার্লিংয়ের নাম জানতে চান, প্রেমিকার নাম জানতে চান, তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্তের বাপের নামই দরকার নাই, ঈশ্বরচন্দ্র গুপ্তের বাপের নামই দরকার নাই, তো মায়ের নাম, দাদির নাম, ডার্লিংয়ের নাম, বউয়ের নাম, এসবের কাম কি? কিন্তু আপনি যখন রবীন্দ্রনাথ পড়বেন, নজরুল পড়বেন, তখন বাপ মায়ের নাম তো লাগবেই, দাদা, দাদা, প্রিন্স দ্বারকানাথ, ঠিক আছে, তার দাদা হরিনাথ, এগুলো জানতে হবে। ইভেন মায়ের নাম, প্রথম প্রেমিকাকে, শেষ প্রেমিকাকে জানতে হবে। তার মানে আপনি কি তাহলে নুরুল মোমেন তারও ডার্লিংয়ের নাম জিজ্ঞেস করবেন? নুরুল মোমেন, জি, কায়কোবাদ তার ডার্লিংয়ের নাম জিজ্ঞেস করবেন? তাহলে পড়ার ক্ষেত্রটা বুঝতে হবে, জানার ক্ষেত্রটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আর আপনি জ্ঞানী হওয়ার জন্য জানতে চান যে স্যার আমি অনেক কিছু এমনি জানবো, তাহলে আপনাকে গবেষক হতে হবে, গবেষণা করতে হবে, জি। আপনার ক্ষেত্রটা, এরিয়াটা বুঝতে হবে, না হলে তো জ্ঞান আপনার কাজে লাগবে না। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তাহলে বাংলার ইতিহাস, এটি বিদ্যাসাগর রচিত একটি গ্রন্থ। বিদ্যাসাগর রচিত একটি গ্রন্থ, জি। এটি মার্শম্যান, জন ক্লার্ক মার্শম্যানের হিস্টোরি অফ বেঙ্গল, হিস্টোরি অফ বেঙ্গল, জি, জন ক্লার্ক মার্শম্যানের হিস্টোরি অফ বেঙ্গল, এই গ্রন্থের অনুবাদ। তাহলে বিদ্যাসাগরের প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, কি বৈতাল 25, হিন্দি বৈতাল 25 অনুবাদ। আর তার বাংলার ইতিহাস, এই গ্রন্থটি জন ক্লার্ক মার্শম্যানের ইংরেজি ভাষায় রচিত হিস্টোরি অফ বেঙ্গল, হিস্টোরি অফ বেঙ্গল এই গ্রন্থের অনুবাদ, জি। এরপরে দেখেন কি শকুন্তলা, বিখ্যাত গ্রন্থ শকুন্তলা, তাই না? যে বিখ্যাত গ্রন্থ, জনপ্রিয় গ্রন্থ শকুন্তলা। তারপরে আছে হলো, দেখবেন কি শকুন্তলার সাথে আছে মহাভারত, ব্র্যাকেটে লেখা আছে উপক্রমণিকা, মানে পুরো মহাভারতের অনুবাদ করেননি, পুরো মহাভারতের অনুবাদ করেননি।
এই যে শাপলা খাতুন, আর এক মগা পাওয়া গেছে। এই সব মগাগুলোকে কান ধরে ব্যাস থেকে বের করে দিব। আমি লিখে দিয়েছি 48। তোমার যদি মন চায় 78 তাহলে 78 দিবা, 68 চাইলে 68 দিবা, 58 চাইলে 58 দিবা, হ্যাঁ যা খুশি তাই দিও। হ্যাঁ, আমি যা লিখেছি সেটা লিখে নিতে হবে। যদি কোনো কারেকশন থাকে, যদি আমার পরবর্তীতে কোনো তথ্য মনে হয় আমার, আমি জানিয়ে দিব, ঠিক আছে। হ্যাঁ, মহাভারতের উপক্রমে শকুন্তলা কোথা থেকে নিয়েছে? অভিজ্ঞান শকুন্তলম, অভিজ্ঞান শকুন্তলম। জি, তাহলে বিদ্যাসাগরের শকুন্তলা এই গ্রন্থটি রচিত হয়েছে কোথা থেকে? অভিজ্ঞান শকুন্তলম। লিখেছেন? অভিজ্ঞান শকুন্তলম 1854 সালে অভিজ্ঞান শকুন্তলম, কালিদাস রচিত। অভিজ্ঞান শকুন্তলম 1854 না, শকুন্তলা 1854। আর এই গ্রন্থটি অনুবাদ করা হয়েছে কোথা থেকে? অভিজ্ঞান শকুন্তলম থেকে, অভিজ্ঞান শকুন্তলম। জি, দীন ইসলাম দেখেন স্যার, তাহলে বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য গ্রন্থ কোনটি? লেখেন সীতার বন। আচ্ছা, মহাভারতের উপক্রমণিকা 1860। মহাভারতের উপক্রমণিকা কত সালে? 1860। জি, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের মহাভারতের অনুবাদ। মহাভারত কিসের অনুবাদ? মহাভারতের অনুবাদ, সংস্কৃত ভাষায় রচিত মহাভারতের কি অনুবাদ। জি, এরপর সীতার বনবাস কত সালে? 1860। সীতার বনবাস এটিও 1860 সালে। এটি বাল্মীকির উত্তর রামচরিত, বাল্মীকির উত্তর রামচরিত থেকে, বাল্মীকির উত্তর রামচরিত। বাল্মীকির রামায়ণ, বাল্মীকির কি রামায়ণ। জি, বাল্মীকির রামায়ণের অনুবাদ, অথবা এটা আরেকজন কেউ কেউ বলেছে ভবভূতি, ভবভূতির উত্তর রামচরিত। এখানে দুটো তথ্য, দুটোর মধ্যে এইটাকে গুরুত্ব দিবেন। সীতার বনবাস কোথা থেকে অনুবাদ করা হয়েছে? বাল্মীকির রামায়ণ থেকে। শেষ, বাল্মীকির কি রামায়ণ থেকে। সীতার বনবাস অনুবাদ করা হয়েছে কোথা থেকে? বাল্মীকির রামায়ণ থেকে। যদি এই তথ্যটি না থাকে, এই তথ্যটি যদি অপশনে না থাকে, তাহলে বিকল্প উত্তর দিবেন ভবভূতির উত্তর রামচরিত, ভবভূতির উত্তর রামচরিত থেকে। জি, আরেকটি অনুবাদ গ্রন্থ আছে ভ্রান্তি বিলাস। আরেকটি অনুবাদ গ্রন্থের নাম কি? জি না, শাল, খুব গভীর না, অনিরুদ্ধ। এইটাই তো প্রবলেম, অনিরুদ্ধ অরণ্য। গুড কোশ্চেন তোমার প্রশ্নটি করার জন্য। আসলে এত গভীর থেকে শাল। এখন ধরে নেন রবীন্দ্রনাথের এই জিনিসটা তো অনেকে বলছে, বললাম যে আপনার কি জানতে হবে, এটা বোঝেন না, তাহলে আপনি আনস্মার্ট স্টুডেন্ট। তাহলে আপনাকে দিয়ে অন্তত বিশেষ হবে না। চাকরির পরীক্ষা পেতে হলে আপনাকে কি জানতে হবে, আপনার এরিয়া কোনটুকু, এইটুকু কিন্তু বুঝতে হবে। না হলে কিন্তু সারা জীবন ওই যে ঘষে ঘষে পড়ে যাবেন। কেন চাকরি সবার হয় না জানেন? এই যে দেখেন আমার এই ব্যাচে অনেকগুলো মগা মার্কা ছাত্র আছে, কি পড়তে হবে আর কি জানতে হবে সেটা বোঝে না। এইটা চাকরি না পাওয়ার একটা বড় কারণ। ভাবেন তো ভাই, রবীন্দ্রনাথ এত বড় লেখক, বললাম যে অনেক বিশাল বড় রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের যে 300 গ্রন্থের নাম আছে, সবগুলি সাল কি আপনি পড়বেন? রবীন্দ্রনাথ বাংলাদেশে এত বিশাল কবি, তো রবীন্দ্রনাথের 300 গ্রন্থ, এই 300 গ্রন্থের সাল কি আপনি পড়বেন? কেন পড়বেন রে ভাই? আমি তো পড়িনি, আপনি কেন পড়বেন? আমার যে গুরু সেই তো পড়েন, আপনি কেন পড়বেন? এইটাই পোলাপান বোঝে না। হ্যাঁ, জি। শাল
দরকার যেগুলো একেবারে স্পেসিফিক, যেগুলো একেবারে নির্দিষ্ট। ওই যে বাংলার ইতিহাস, এইটা কত সালে, আমি আবার বলছি লিখে নেন, লিখে নেন এখানে, বাংলার ইতিহাস কত সালে। জিন্দেগিতে বাংলাদেশের কোনো পরীক্ষা কোনোদিন আসেনি, আসবে না। জি, কিন্তু যে 48 লিখেছি, সাথে সাথে তর্ক বিতর্ক, 48 না 58 না 78 না 68 না, এইগুলো জন্মের মগা। বুঝতে পারলেন? আমি সালটা কিছু কিছু লিখছি জাস্ট আমার পাণ্ডিত্য প্রকাশের জন্য। আসলে জি, আপনাকে জানতে হবে এক একটা লেখকের 2, 3, 4টা সাল। রবীন্দ্রনাথের মতো এত বড় কবিতা 3টা 4টা সাল আপনাকে জানতে হবে, ঠিক আছে? সব সাল, জি সব সাল আপনার দরকার নাই। আর সব না স্যার আমি সব সাল পড়বো, জি তাহলে আপনি সব সাল পড়লে আপনার কিন্তু সাল যাবে। জি পরীক্ষার হলে গিয়ে তখন শীত পটাং হয়ে কিন্তু শীতকালায় মাথা উপর দিকে, চোখ পাকড়ায় অজ্ঞান হয়ে যাওয়া লাগবে। জি আচ্ছা, যাই হোক, তারপরে যে পড়তে চান, যে বুঝবে না, যার ওই যে বললেন মানসিক পরিপক্কতা যার নাই, যার এই যে বলে এটা বুদ্ধি, কেমন বুদ্ধি, চৌকসতা, দক্ষতা। শুধু পড়াশোনা করে বিশেষ করে হওয়া যায় না। প্রথম ক্লাসের কথাগুলি মনে আছে? শুধু পড়াশোনা করে জিন্দেগিতে বিশেষ কার্ডের হওয়া যাবে না। আবার বলছি, 5 বছর সারাদিন পড়বেন, চেয়ার টেবিল থেকে উঠবেন না, এরকম পড়ুয়া মাল জীবনে মেলা দেখেছি। আমার জীবনে এরকম মাল দেখেছি, যেই মাল চেয়ার ছাড়া ওঠে না, যখন ওঠে তাও হাতে কি ওই যে তাবিজ কবজ, মানে হয় কারেন্ট অ্যাফেয়ার্স, না হলে সিরকুট, না হলে কোনো ভাইয়ার হ্যান্ড নোট, এগুলো নিয়ে থাকে। ডাইনিংয়ে বসে খায় তাও পড়ে, খায় তাও পড়ে, ক্রিকেট খেলা দেখে তাও পড়ে, ফুটবল খেলা দেখে তাও পড়ে, গভীর রাতে ওই হিন্দি গান শুনে শিলাকে জানে মুন্নি বদনামুই, তাও সিরকুট বের করে পড়ে। এরকম মালগুলি বিশেষ ক্যাডার হয়েছে। এরকম দৃষ্টান্ত আমার কোনোদিন দেখা নাই, এরকম দৃষ্টান্ত আমার জীবনে আমি কোনোদিন দেখিনি। জি দেখবেন বিশেষ ক্যাডার যেগুলো হয় সেগুলো এইরকম পড়ুয়া না, তারা হলো কি বুদ্ধিমান, চালাক, স্মার্ট। জি আচ্ছা, আর অনুবাদ, আরেকটা অনুবাদ দিয়ে শেষ করব, সেটি হচ্ছে ভ্রান্তি বিলাস। বিদ্যাসাগরের আরেকটি গ্রন্থের নাম কি? ভ্রান্তি বিলাস। জি, শাল না লিখলেও বিপদ। তখন লিখবো স্যার এটা শাল কি, একটা ধরেন লিখলাম, মানে এই যে মগা ব্যাসের প্রবলেমটা কি, ধরেন আমি শুধু শাল লিখলাম প্রথম গ্রন্থটার, তাই না? জি, বেতাল পঞ্চবিংশতি, পরেরটা লিখলাম না, এবার 2-4টা মগা সাথে সাথে কমেন্ট করবে, স্যার ওটা সাল যে লিখলেন না, স্যার ওটার সাল যে বাদ গেল, সঙ্গে সঙ্গে কমেন্টস করবে, কিন্তু বোঝে না যে সব সাল দরকার নাই। এইটা মগাগুলো বোঝে না, এরকম কিছু মগা আছে। জি, তো মগারা থাক, মগা মগি জগাজগি নিয়েই তো আমাদের সংসার, তাই না? ওদেরকে বাদ দিয়ে দিলে তার আমাদের সংসার চলবে না। সংসার করতে হলে মগা জগা, গরু ছাগল হাদা গাধা সবাইকে নিয়েই করতে হবে। জি আচ্ছা, তাহলে ভ্রান্তি বিলাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আরেকটি বিখ্যাত অনুবাদ ভ্রান্তি বিলাস। অনেক সালের কোশ্চেনে দেখবেন যে ভ্রান্তি বিলাস, জি সাল জরুরি না, তারপরে লিখে দিই 1869। কত সালে অনুবাদ রয়েছে? এই গ্রন্থটি বেরিয়েছে 1869 সালে, ভ্রান্তি বিলাস। জি, শেক্সপিয়রের কমেডি অফ ইরোর্স। এই গ্রন্থটি কিসের অনুবাদ? শেক্সপিয়রের কমেডি অফ ইরোর্স। শেক্সপিয়রের কমেডি অফ ইরোর্স থেকে নিশ্চয়ই জানেন যে ভ্রান্তিবিলাস কোন গ্রন্থের অনুবাদ? কমেডি অফ ইরোর্স কার গ্রন্থের অনুবাদ? শেক্সপিয়রের। কোন ভাষার অনুবাদ? তাহলে বলতে হবে কমেডি অফ ইরোর্স। তাহলে এই হচ্ছে বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনা। বিদ্যাসাগরের কি অনুবাদমূলক রচনা। বিদ্যাসাগর কিন্তু যত বড় সাহিত্যিক, তার চেয়ে বড় কি? তার চেয়ে বড় হচ্ছে সমাজ সংস্কারক। বিদ্যাসাগর সাহিত্যিক যত বড় মাপের সাহিত্যিক বিদ্যাসাগর, ঠিক তত বড় মাপের তিনি কিন্তু কি দয়ার সাগর। বিদ্যাসাগরের উপাধি বিদ্যাসাগর, কিন্তু তাকে কিন্তু কেউ কেউ বিদ্যাসাগর না দয়ার সাগর বলেও চিনত। কারণ তিনি যত বড় কি সাহিত্যিক,
তার চেয়ে বড় কিন্তু সমাজ সংস্কারক। ওই যে বিশেষ রিটেন পরীক্ষার্থীদের জন্য সতর্ক করছি যে সমাজ সংস্কারক বিদ্যাসাগরের পরিচয় দাও। বিশেষ লিখিত পরীক্ষায় প্রশ্ন হবে সমাজ সংস্কারক বিদ্যাসাগরের পরিচয় দাও, বা বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক গ্রন্থগুলির পরিচয় দাও, বা সমাজ সংস্কারক হিসাবে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তো বিদ্যাসাগর যে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিলেন সে সময়ে তার মূল কারণ ছিল কি? জি, আচ্ছা, বোধোদয় ঠিক অনুবাদ নয়। দু একটি গ্রন্থ আছে বিদ্যাসাগরের যে অনুসরণে লেখা। দুটো জিনিস দেখবেন, একটা হচ্ছে অনুবাদ আর একটা হচ্ছে এই গ্রন্থ অবলম্বনে রচিত। দুটো কথা এই প্রশ্নের উত্তরে বলছি। প্রশ্নটি ঠিক মগামার্কাও না, আবার একেবারে ভালোও না। জি, সুমা দাসকে বলছি। কিছু গ্রন্থ হলো অনুবাদ আর কিছু গ্রন্থ কি যে এই গ্রন্থটি অনুসরণে রচিত, মানে একটা গ্রন্থ থেকে লেখক কি করেছেন, একটু নিজের মতো করে যে একটু নিয়েছেন, কিন্তু অনুবাদ না। তাহলে কিছু গ্রন্থ যাকে আমরা বলছি অনুবাদ, আর কিছু গ্রন্থ অনুবাদ না, কি কোনো একটা বই থেকে একটু কি করেছেন, অনুসরণ করে লিখেছেন। অনুসরণ করে লেখা আর অনুবাদ সুমা দাস এক না, ঠিক আছে? সুমা দাসই তো মেবি, জি সুমা দাস। তাহলে অনুবাদ আর হচ্ছে অনুসরণ করে লেখা বিষয়টা এক না। বোধোদয় একটু পাঠ্য গ্রন্থ। জি, আমি আসবো, পাঠ্য বই, জি শিক্ষামূলক পাঠ্য বই। জি, তো বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক গ্রন্থ, মূল গ্রন্থ দুইটি। সমাজ সংস্কারমূলক মূল গ্রন্থ তার দুইটি, বা কেউ কেউ বলেছেন তিনটি। তার একটির নাম হচ্ছে কি সমাজ সংস্কার বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না। জি, অনেক বড় নাম, এত বিষয়ক প্রস্তাব, বিশাল বড় নাম। জি, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব। জি, এটি 1855 সালে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব। এবং আপনারা জানেন নিশ্চয়ই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ আন্দোলন করেছিলেন, বিধবা বিবাহ প্রচলনের জন্য জি আন্দোলন করেছিলেন, বহু বিবাহ রোধের জন্য আন্দোলন করেছিলেন। তো এটির দুটি প্রস্তাব ছিল, একটা প্রথম প্রস্তাব, একটা দ্বিতীয় প্রস্তাব। যেটা একটা নামই আমরা বলি বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব। এই নামে তিনি দুটো বই লিখেছিলেন, একটা প্রথম প্রস্তাব আর একটা কি দ্বিতীয় প্রস্তাব। জি, 1855 সাল। আর একটি ছিল বহু বিবাহ রহিত। রহিত হওয়া মানে বন্ধ হওয়া। বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক বিচার। এটি 1871। বিধবা বিবাহের প্রস্তাব আর বহু বিবাহের কি বিচার। বহু বিবাহ রহিত হওয়া, বন্ধ হওয়া উচিত কিনা এত বিষয়ক বিচার। এটারও প্রথম বিচার আর দ্বিতীয় বিচার। জি, দুটো খণ্ডে এই বইগুলি লেখা হয়েছিল। তাহলে বুঝতে পারছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক রচনা বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব, বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক বিচার। আচ্ছা, বিদ্যাসাগরের ছদ্মনাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্মনাম কি?
শাল দরকার নাই বাবারে, না শাল দরকার নাই, এগুলির শাল দরকার নাই। বললাম তো যে বিদ্যাসাগরের ধরে নাও যে 30টা বা 40টা গ্রন্থ, সবার শাল কি তুমি পড়বে, মনে রাখবে? বিদ্যাসাগরের ধরে নাও যে 30টা গ্রন্থের নাম, এই 30টা গ্রন্থের শালিকে তুমি পড়ে মনে রাখবে? না, কোনো দরকার নাই। পড়তে গেলে হিতে বিপরীত হবে। যখনই তুমি বেশি পড়তে যাবে শাল, বিশেষ করে মেমোরাইজ জিনিসগুলো, তখনই কিন্তু ব্রেনের মধ্যে ঢুকে কি করবে, খালি ঘুঁটায় দিবে, ক্ষতি হবে। বোঝা গেছে? কাজেই যেগুলো গুরুত্বপূর্ণ শাল সেগুলি পড়তে হবে। বিদ্যাসাগরের ছদ্মনাম ছিল 3টি: কস্যচিৎ, উপযুক্ত, ভাইপোষ্য। অনন্যা কারণ লিখেছে, থ্যাংক ইউ। নাম ছিল কস্যচিৎ, উপযুক্ত, ভাইপোষ্য। আরেকটা ছিল কস্যচিৎ, উপযুক্ত, ভাইপো, সহচরস্য। আরেকটা ছিল কস্যচিৎ তত্ত্বান্বেষিং। জি, 3টে ছদ্মনামে তিনি লিখেছিলেন। জি, একটি হলো কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, একটি কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য। কস্যচিৎ এক খণ্ডত্ব দেয় মানে ভালো হবে। জি, কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য, কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য, আর কস্যচিৎ তত্ত্বান্বেষিং। তত্ত্বান্নে, জি, নয়ের নিচে ব, হ্যাঁ, অন্বেষণ। তত্ত্বান্বেষিং, ঠিক আছে। কস্যচিৎ তত্ত্বান্বেষিং। সুন্দর না নামগুলা? হ্যাঁ, খুব সুন্দর। কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য। আচ্ছা, উপযুক্ত তো বোঝেন, উপযুক্ত লায়েক হওয়া, বিয়ের উপযুক্ত হওয়া বোঝেন না? জি, রাসফিয়া রাহা, রাসফিয়া, এই যে আপনি যেমন উপযুক্ত, তাই না? জি, উপযুক্ত মানে হচ্ছে যে বোঝে, জি, লায়েক হওয়া, বোঝেন? গ্রামের ভাষায় বলে বিয়ের উপযুক্ত হওয়া। ভাইপোষ্য মানে ভাইস্তা, ভাইপোষ্য মানে কি? ভাইস্তা, ভাইস্তা, উপযুক্ত ভাইস্তা। কস্যচিৎ যা বলা উচিত, যা বলা উচিত তা বলে এমন উপযুক্ত ভাইস্তা। জি, যা বলা উচিত তাই বলে এমন উপযুক্ত ভাইস্তা। ভাইপোষ্য মানে ভাইস্তা, উপযুক্ত ভাইস্তা, বুদ্ধিমান, সাবালক, সাবালক, যেই বাংলাটা খুঁজতেছিলাম, সাবালক ভাইস্তা। কেমন সাবালক? যে কস্যচিৎ মানে যা বলা উচিত তাই বলে, যা বলা উচিত তাই বলে এমন উপযুক্ত ভাইস্তা। কস্যচিৎ ভাইপো সহচরস্য, ভাইস্তার বন্ধু, ভাইস্তা না, ভাইস্তার কি? ভাইপো সহচরস্য মানে ভাইস্তার বন্ধু। উচিত কথা বলে এমন, জি, ভাইস্তার বন্ধু। আর কস্যচিৎ তত্ত্বান্বেষিং, যে তত্ত্ব অন্বেষণ করে, উচিত তথ্য যে অন্বেষণ করে, যা বলা উচিত এমন তত্ত্ব যে অন্বেষণ করে, তার নাম তত্ত্বান্বেষিং। তত্ত্ব অন্বেষণ, বোঝা গেছে? তত্ত্বান্বেষিং, যে তত্ত্ব বা জ্ঞান অন্বেষণ করে, যে তত্ত্ব বা জ্ঞান অন্বেষণ করে তাকে বলে তত্ত্বান্বেষিং। আর কেমন তত্ত্বান্বেষিং? কস্যচিৎ, যা উচিত সেই তত্ত্ব অন্বেষণ করে, যে কোনো তত্ত্ব না আপনাদের মতো, যে যা উচিত, যা উচিত এই ধরনের তত্ত্ব যে অন্বেষণ করে সেটি হচ্ছে কি? অন্বেষণকারী, সেই ছদ্মনাম। এই ছদ্মনামে তিনি 2টি গ্রন্থ লিখেছিলেন। যে একটি গ্রন্থ হলো অতি অল্প হইল। তাহলে প্রশ্ন হবে নিচের কোনটি বিদ্যাসাগরের ছদ্মনামে রচিত গ্রন্থ? বিদ্যাসাগরের ছদ্মনামে রচিত গ্রন্থ কোনটি? ছদ্মনামে রচিত গ্রন্থ অতি অল্প হইল, তারপর আরেকটি দেখবেন আবার অতি অল্প হইল। জি, অতি অল্প হইল। রিটেনে যদি আসে বিদ্যাসাগরের ছদ্মনামে রচিত গ্রন্থগুলি পরিচয় দাও। বিদ্যাসাগরের বেনামি গ্রন্থগুলি, বেনামি, এটাকে কেউ কেউ বলছে বিদ্যাসাগরের বেনামি বা ছদ্মনামে লেখা গ্রন্থ। তাহলে প্রথম 2টি গ্রন্থ অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, এই 2টি গ্রন্থ তিনি লিখেছিলেন কি নামে? কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য।
তারপরে একটি গ্রন্থের নাম ছিল ব্রজবিলাস। ব্রজবিলাস কস্যচিত উপযুক্ত ভাইপ্য সহচরস্য। আরেকটি গ্রন্থ ছিল তার হিন্দু ধর্ম ও ভুল করছি একটু, বিধবা বিবাহ ও যশোহর হিন্দু ধর্ম রক্ষিণী সভা। জি, বিধবা বিবাহ ও যশোহর হিন্দু ধর্ম রক্ষিণী সভা। বিধবা বিবাহ ও যশোহর হিন্দু ধর্ম রক্ষিণী সভা। জি, এই নামে তিনি লিখেছিলেন। কি নামে লিখেছিলেন? ওই একই, ভাইপো সহচরস্য। ভাইপো সহচরস্য নামে দুটি গ্রন্থ লিখেছিলেন, ব্রজবিলাস আর বিধবা বিবাহ ও যশোহর হিন্দু ধর্ম রক্ষিণী সভা। আরেকটি গ্রন্থ তিনি লিখেছিলেন রত্ন পরীক্ষা। রত্ন পরীক্ষা, রত্ন পরীক্ষা নামে একটি গ্রন্থ লিখেছিলেন। কি নামে? ওই যে কস্যচিত তত্ত্বান্বেষী। কস্যচিত তত্ত্বান্বেষী এই ছদ্মনামে তিনি লিখেছিলেন রত্ন পরীক্ষা। তাহলে বিদ্যাসাগর ছদ্মনামে বেনামে মোট 5টি গ্রন্থ লিখেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছদ্মনামে বা বেনামে মোট কি 5টি গ্রন্থ লিখেছিলেন। জি, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল ব্রজবিলাস, বিধবা বিবাহ ও যশোর হিন্দু ধর্ম রক্ষিণী সভা এবং কি রত্ন পরীক্ষা। এবার লেখেন বিদ্যাসাগরের শিক্ষামূলক গ্রন্থ। বিদ্যাসাগরের জি শিক্ষামূলক, শিক্ষা বা পাঠ্যমূলক গ্রন্থ। শিক্ষা বা পাঠ্যমূলক গ্রন্থ, বিদ্যাসাগরের শিক্ষা বা পাঠ্যমূলক গ্রন্থ। জি, যে গ্রন্থগুলি বিদ্যাসাগর লিখেছিলেন কেন? যে ওই যে পাঠ্য হিসাবে, তার যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের কি পাঠ্য হিসাবে। তার সবচেয়ে বোধোদয়, জি এটা শিশু পাঠ্য। এই গ্রন্থটি মূলত কি শিশু পাঠ্য, ঠিক আছে। বোধোদয়, বর্ণ পরিচয়, জি এগুলো শিশু পাঠ্য গ্রন্থ, মনে থাকবে পাঠ্য গ্রন্থ। বোধোদয়, জি বর্ণ পরিচয়। তারপরে সংস্কৃত ব্যাকরণের, আচ্ছা সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা না, সংস্কৃত ভাষা, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। জি, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। বোধোদয়, বর্ণপরিচয়, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক কি প্রস্তাব। আর বিদ্যাসাগরের বাংলা ব্যাকরণটির নাম কি মনে আছে? ব্যাকরণ কৌমুদী। জি, বিদ্যাসাগর রচিত বাংলা ব্যাকরণের নাম কি? বিদ্যাসাগর রচিত বাংলা ব্যাকরণের নাম হচ্ছে ব্যাকরণ কৌমুদী। এগুলো পাঠ্য বই। বোধোদয়, বর্ণপরিচয়, ব্যাকরণ কৌমুদী, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব। আরেকটি ভূগোলক গোল বর্ণনম। জি, ভূগোলক গোল বর্ণনম। ভূগোলক, ভূগোলক গোল বর্ণনম। জি, ভূগোলক গোল বর্ণনম, ভূগোল বিষয়ক একটি গ্রন্থ, ভূগোলক গোল বর্ণনম।
এর মধ্যে বোধোদয় 1851 আর বর্ণ পরিচয় 1855, এই দুটি গ্রন্থের সাল চাইলে একটু মনে রাখবেন। যে বোধোদয় 1851 এবং বর্ণ পরিচয় 1855। ব্যাকরণ কৌমুদী 1853, খুব জরুরি সাল না, তবু চাইলে মনে রাখতে পারেন। যে কিন্তু বিশেষ করে বর্ণ পরিচয় গ্রন্থটি সালটা জরুরি। এই বর্ণ পরিচয় দীর্ঘদিন ধরে, জি শত শত বছর ধরে, এই যে বাংলা ভাষা যে শিশু পাঠ্য, এই যে আমরা ছোটবেলায় যে পড়েছি, অতে অজাগরতে আসছে তেড়ে, আতে আমটি আমি খাবো পেড়ে, রস্বইতে ইঁদুর ভয়ে ভয়ে মরে, দীর্ঘইতে ঈগল পাখি আসছে তেড়ে, এই টাইপের যে পড়াগুলো, এগুলো কিন্তু কার লেখা? বিদ্যাসাগরের। এই শত বছর ধরে কিন্তু বিদ্যাসাগরের ওই বর্ণ পরিচয় বইটাকে একটু এদিক ওদিক করে একটু ঘষে মেজে নানানজন নানা বই লিখেছে, কিন্তু মূল গ্রন্থ কিন্তু শিশু পাঠ্য কি বর্ণ পরিচয়। ঠিক আছে, তাহলে বোধোদয় 1851, বর্ণ পরিচয় 1855, এই দুটি সাল একটু বেশি জরুরি করে মনে রাখবেন। আর ব্যাকরণ কৌমুদী সালটা পারলে মনে রাখবেন। জি ভূগোলক গোল বর্ণনমের সাল পড়বেন। জি সাল জানতে চাইলে ইয়েতে আসবেন, মেসেঞ্জারে আসেন। জি আচ্ছা, এবার লেখেন কি মৌলিক গ্রন্থ। মৌলিক, জি অনেকক্ষণ থেকে যে স্যার তাহলে মৌলিক গ্রন্থ কি? ভূগোলক গোল বর্ণনমের সাল যদি জানতে চান, যারা যারা জানতে চান, যে সমস্ত আমার পণ্ডিত চৌকস ছাত্র, তারা আমার সাথে যে ইনবক্সে আসুন। জি আচ্ছা, মৌলিক সর্বশ্রেষ্ঠ মৌলিক গ্রন্থ বিদ্যাসাগরের প্রভাবতী সম্ভাষণ। বিদ্যাসাগরের সর্বশ্রেষ্ঠ মৌলিক গ্রন্থের নাম কি? প্রভাবতী সম্ভাষণ। এটি বিদ্যাসাগরের মৌলিক রচনা তো বটেই, তার পাশাপাশি আরেকটা বিষয় খেয়াল করতে হচ্ছে শোক সাহিত্য। ওই যে আমরা এলিজি বলেছি, মনে আছে এলিজি, কবর যেমন এলিজি, প্রভাবতী সম্ভাষণ বিদ্যাসাগরের মৌলিক, তো অবশ্যই পাশাপাশি এটি কি শোক সাহিত্য। শোক সাহিত্য, জি শোক সাহিত্য মনে রাখবেন, ভুলে যান না। বিদ্যাসাগর রচিত শোক সাহিত্য। সালটা 1863, অতি জরুরি না, তারপর যেহেতু এই গ্রন্থটি বিখ্যাত চাইলে একটু মনে রাখতে পারবেন। 1863 সালে প্রভাবতী সম্ভাষণ। এই প্রভাবতীটাকে বিদ্যাসাগরের বন্ধু, কেউ বলেছে তার সম্পর্কে ছোট ভাই, আপন ছোট ভাই না, তো হয়তো বয়সে জুনিয়র কিন্তু বন্ধুর মতো রিলেশন, এমন একজন রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়। জি রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়, তো তাকে বন্ধু বলেই বই পুস্তকে বলা আছে যে বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের কন্যা প্রভাবতী। বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের শিশু কন্যা প্রভাবতীর মৃত্যুতে লেখক খুবই দুঃখ পেয়েছিলেন, কষ্ট পেয়েছিলেন। বুঝতে পেরেছেন? তো এই বন্ধু মেয়ের মৃত্যুতে শোকগ্রস্ত হয়ে জি বিদ্যাসাগর তার প্রথম মৌলিক গ্রন্থ প্রভাবতী সম্ভাষণ লিখেছিলেন, যেটি বাংলা সাহিত্যের এই বিদ্যাসাগর রচিত কি শোক সাহিত্য এবং মৌলিক রচনা। আচ্ছা, এরপরে দেখেন নিষ্কৃতি লাভ প্রয়াস একটি গ্রন্থ ছিল বিদ্যাসাগরের। নিষ্কৃতি লাভ প্রয়াস সালের দরকার নেই, তারপরেও যারা অতি পড়ুয়া জি তাদের জন্য বলে দিচ্ছি যে নিষ্কৃতি আপনি পড়েছিলেন না, পড়তে পারেন, তেমন কিছু করার নাই। জি মোহাম্মদ রাশেদ, যে আপনি পড়েছিলেন পড়েন। নিষ্কৃতি লাভ প্রয়াস 1888 সালে নিষ্কৃতি লাভ প্রয়াস, জি নিষ্কৃতি লাভ প্রয়াস, এটি বিদ্যাসাগরের আরেকটি
মৌলিক রচনা, নিষ্কৃতি লাভ প্রয়াস। আচ্ছা, এরবারে বিদ্যাসাগরের যে ছদ্মনামের লেখা 5টা সবগুলি মৌলিক রচনা। ছদ্মনামের লেখাগুলি সব মৌলিক রচনা, সমাজ সংস্কারমূলক 2টির লেখায় মৌলিক রচনা। জি, আমি দেখব। জি, মিরাজ শেখ অনিক, জি আমি দেখব ভাই। আপনি যেহেতু বললেন, আপনারা যে কমেন্টসগুলি করেন আমি পরে দেখি। জি, আপনি যদি কোনো ডাউট করেন, আমি ক্লাসে আপনার ডাউট নিয়ে তর্ক বিতর্কে যে টাইম নষ্ট করতে পারবো না। যদি কোনো সাল নিয়ে কনফিউশন থাকে, জি আমি আপনারা কমেন্টস করে রাখলে আমি পরে দেখবো। জি, কারেকশন থাকলে পরে জানাবো। নিষ্কৃতি লাভ প্রয়াস। আচ্ছা, বলছেন বিদ্যাসাগরের যে আমি ছদ্মনামের 5টা গ্রন্থ লিখেছি, ছদ্মনামের সেই গ্রন্থগুলি সবই তার মৌলিক লেখা। ছদ্মনামের লেখাগুলি সবগুলি কি মৌলিক, এমনকি সমাজ সংস্কারমূলক যে 2টি গ্রন্থ সেগুলোও কি মৌলিক। মনে থাকবে তাহলে এই প্রহতি সম্ভাষণ মৌলিক, নিষ্কৃতি লাভ প্রয়াস মৌলিক, এর সাথে বিদ্যাসাগর বেনামে বা ছদ্মনামের লেখাগুলি মৌলিক এবং সমাজ সংস্কারমূলক লেখাগুলি মৌলিক। আর কিছু লেখা মৌলিকও না, অনুবাদও না, যৌগিকও না, তাহলে কি প্যাট কাটা যায়। তিনি কিছু কিছু গ্রন্থের অনুসরণ করে লিখেছিলেন, মনে রাখবেন। কিছু কিছু গ্রন্থ তিনি কি জি মানে মৌলিকও না, যৌগিকও না, মানে অনুবাদও না, মৌলিকও না, কি তাহলে কোনো না কোনো গ্রন্থের কি অনুসরণ করে লিখেছিলেন। সেদিকে আমরা যাব। তো তার আগে যে বিদ্যাসাগরের আত্মজীবনীগুলো, ঠিকই বলেছেন একজন, যে বিদ্যাসাগরের আসার আত্মজীবনীগুলো মৌলিক, বিদ্যাসাগর আত্মজীবনীমূলক রচনাগুলি মৌলিক। জি, আত্মজীবনীমূলক লেখাগুলো কি? আত্মজীবনীর মধ্যে একটা দেখেন, বিদ্যাসাগর চরিত। জি, আত্মজীবনীমূলক গ্রন্থের মধ্যে একটি হচ্ছে কি বিদ্যাসাগর চরিত। বিদ্যাসাগর চরিত, জি লিখে নেন। লিখেছেন বিদ্যাসাগর চরিত। জি, এটি বিদ্যাসাগরের মোটামুটি সর্বশ্রেষ্ঠ কি মানে আত্মজীবনী বলে কেউ কেউ মনে করছেন। বিদ্যাসাগর চরিত। আরেকটি গ্রন্থ আছে, জি আত্মজীবনী। আচ্ছা, আরেকটা আছে চরিতাবলী, সেটা আলাদা। বিদ্যাসাগর চরিত, আত্মচরিত। জি, এটা মনে করতে চাচ্ছিলাম, আত্মচরিত। জি, বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক 2টি রচনা, একটু হচ্ছে বিদ্যাসাগর চরিত আর একটু আত্মচরিত। নিজের যে জীবনী সেটা নিশ্চয়ই অনুবাদ না? অনুবাদ কি? তাহলে এই বিদ্যাসাগর চরিত, আত্মচরিত, এই 2টা বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক রচনা প্লাস বিদ্যাসাগরের কি মৌলিক। কারণ আত্মজীবনী তার যৌগিক হওয়ার সুযোগ নাই বা অনুবাদ হওয়ার সুযোগ নাই। ঠিক আছে? জি, তাহলে এগুলি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থ প্লাস কি বিদ্যাসাগরের মৌলিক রচনা না? কোনো ডাউট আছে? জি, আত্মজীবনী মূলক তো বটেই, প্লাস মৌলিকের তালিকায় এটি পড়বে না? পড়বে না, অবশ্যই পড়বে, কারণ তিনি তো অন্যের জীবনী দেখে আর এটি লেখেননি। জি, এর বাইরেও বিদ্যাসাগরের বেশ কিছু রচনা আছে, তার মধ্যে 2-1টির নাম না লিখলেই না। একটির নাম হলো আখ্যান মঞ্জুরি, আরেকটির নাম হলো শব্দ মঞ্জুরি। জি, আখ্যান মঞ্জুরি, একটির নাম হচ্ছে শব্দ মঞ্জুরি, শ্লোক মঞ্জুরি। অর্থাৎ যেই তালিকাগুলো দিলাম তার বাইরেও কিছু কিছু রচনা বিদ্যাসাগরের আছে, আখ্যান মঞ্জুরি, শব্দ মঞ্জুরি, শ্লোক মঞ্জুরি। জি, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, তারপর আছে হলো পদ্য সংগ্রহ। জি, তারপর আছে উদ্ভট শ্লোক সংগ্রহ। জি, যেই গ্রন্থগুলি বলেছি সেই গ্রন্থগুলির বাইরেও
বিদ্যাসাগরের কি আখ্যান মঞ্জুরি, শব্দ মঞ্জুরি, শ্লোক মঞ্জুরি, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা, পদ্য সংগ্রহ, উদ্ভট, শ্লোক সংগ্রহ। নীতি কথা কি আছে একটি নীতি কথা। এগুলি কিছু কিছু গ্রন্থ বিদ্যাসাগর বিভিন্ন ভাষার গ্রন্থ থেকে অনুকরণ করে লিখেছিলেন, অনুসরণ করে, কিন্তু এগুলো সরাসরি অনুবাদ নয়। যে আখ্যান মঞ্জুরি, শব্দ মঞ্জুরি, শ্লোক মঞ্জুরি, সংস্কৃত ব্যাকরণ উপক্রমণিকা, পদ্য সংগ্রহ, উদ্ভট, শ্লোক সংগ্রহ, নীতিকথা। যে তো মোটামুটি এই ধরনের তথ্যগুলি যদি আপনি মোটামুটি জানেন, তাহলে আশা করছি যে বিদ্যাসাগর সংক্রান্ত যে তথ্য পরীক্ষা যদি আসে, বিশেষ করে আলাদা আলাদা করে মনে রাখবেন সমাজ সংস্কারমূলক গ্রন্থগুলো কি, ঠিক আছে, মৌলিক গ্রন্থগুলো কি, অনুবাদ গ্রন্থগুলো কি, পাঠ্য বা শিক্ষামূলক গ্রন্থগুলো কি, একটু আলাদা করে জানবেন। আর নিচের কোনটি বিদ্যাসাগরের গ্রন্থ, তাহলে তো সবই নিচের কোনটি বিদ্যাসাগর রচিত কিংবা কোনটি বিদ্যাসাগর রচিত নয়। জি, বিদ্যাসাগরের মৃত্যুর পর পুত্র এত সালে নারায়ণ চন্দ্র আত্মচরিতকে বিদ্যাসাগর স্মৃতিতে প্রকাশ করেন। না তো, এরকম তো না ভাই, আলাভি এরকম কোনো বিষয় নাই। মৃত্যুর পরে গ্রন্থটি প্রকাশ করে, কিন্তু সেটা নারায়ণ চন্দ্রের আত্মচরিত না। হ্যাঁ ঠিকই আছে, আপনি যেটা বলছেন আত্মচরিত বিদ্যাসাগর চরিত, সেটা ঠিক আছে, হ্যাঁ একই গ্রন্থ কিন্তু দুটো নাম। আলাভি যেটা আত্মচরিত বলেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার মৃত্যুর পর এই গ্রন্থটি আবার বিদ্যাসাগর চরিত নামে, কিন্তু দুটো যেহেতু নাম, যে দুই নামই আপনি মনে রাখবেন, আত্মচরিত মনে রাখবেন, বিদ্যাসাগর চরিত মনে রাখবেন। জি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বিদ্যাসাগর নিয়ে অনেক কথা এই তথ্যের বাইরে বলা যায়, তো শেষ অনেক কথা হয়তো বলবো না, কারণ বিদ্যাসাগর নিয়ে অনেক কথা বলা যায়, কারণ বিদ্যাসাগর সমাজ সংস্কার করতে গিয়ে অনেক কি দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, অনেক সমাজের নির্যাতন নিগৃহীত তাদেরকে হতে হয়েছিল, বুঝতে পারলেন। বিদ্যাসাগর সমাজ সংস্করণ করেছেন, করতে গিয়ে সবাই তাকে ভালোভাবেই যে মেনে নিয়েছেন এমন না। দুটি কথা 2 মিনিট বলে শেষ করছি, 1 মিনিট নিব। যে বিদ্যাসাগর নারীদের কি বিয়ের ব্যবস্থা করেছিলেন, বিধবা নারীদের বিয়ের ব্যবস্থা করেছিলেন, সেই বিদ্যাসাগরের নামে ওই যুগে ঝাড়ু মিছিল করেছে নারীরা। যে বিদ্যাসাগর নারীদের বিধবা নারীদের বিয়ের ব্যবস্থা করেছিলেন, আন্দোলন করে ব্রিটিশদের কাছ থেকে সে অধিকার আদায় করে নিয়েছিলেন আইন পাশ করিয়ে, সেই বিদ্যাসাগরের বিরুদ্ধে সেই সময় নারীরা, ওই যুগে নারীরা কি করেছে জানেন? ঝাড়ু মিছিল করেছে। কেন? কারণ তাদের বিশ্বাস ছিল যে তারা স্বামীর সাথে স্বর্গে যাবে, বুঝেন নাই? নারীর স্বামী একজন, পতি, পতি মানে কিন্তু ঈশ্বর, ভগবান, জানেন কি? পতি শব্দের আবেদনিক অর্থ কি? ঈশ্বর বা ভগবান। কাজে ভগবানের অনেক জনগণ থাকতে পারে, কিন্তু জনগণের তো একাধিক ভগবান থাকবে না। স্বামীর অনেকগুলি স্ত্রী থাকবে, স্বামী পতি, জি, তো পতি বা যে ঈশ্বর ভগবান, তার অনেক দাস দাসী থাকবে, সমস্যা নাই, কিন্তু দাসীর মালিক 2-3টা হবে, এইটা শাস্ত্রে নিষিদ্ধ ছিল। ফলে নারীরা ঝাড়ু মিছিল করেছে এই জন্য যে বিদ্যাসাগর ইংরেজদের সাথে মিলে কি করেছে, এই আমাদের ভারতীয় যে হিন্দু ধর্মের যে হিন্দুত্ববাদকে নষ্ট করতে চায়, তথা নারীর যে সতীত্ব সম্ভ্রমকে নষ্ট করতে চায়। নারীর স্বামী একজনই থাকবে, তার আর দ্বিতীয় কোনো স্বামী তার হয় না, হতে পারে না। আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে কাজটি করছে, এটি নারীদের স্বর্গপ্রাপ্তির যে সুযোগ সেটাকে নষ্ট করার জন্য, অর্থাৎ খ্রিস্ট ধর্মের প্ররোচনায় হিন্দু ধর্মকে নস্যাৎ করার জন্য। ফলে এই বিদ্যাসাগরের নামে কিন্তু ঝাড়ু মিছিল হয়েছে। আর বহুবিবাহ রোধ করতে চেয়েছেন, এর বিরুদ্ধে তো পুরুষরা খেপবেই, বুঝেন নাই? বহুবিবাহ রোধ করতে চেয়েছেন,
একটা পুরুষ চাইলে 4টা তো জায়েজ আছেই, বাইরে আরও হিন্দু ধর্মে তো আর জায়েজ না জায়েজ নাই, যত খুশি একজন ব্রাহ্মণ 200 300 700 800 নারীকে বিয়ে করে, যারা রাজা বাদশাহ বা জমিদার শ্রেণীর মানুষ অনেক বিয়ে করবে, বিয়ে করাটাই তার কি পৌরুষত্ব, এটি তার সম্ভ্রম মর্যাদা। তো পুরুষের বহু বিবাহকে রোধ করার জন্য আন্দোলন করেছে, এই জন্য পুরুষ যে তাকে মানে লাঠি পেটা করবে এটা তো খুব স্বাভাবিক। তাকে মানুষ হেয় প্রতিপন্ন করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, জি, এবং সকল কিছু এই যন্ত্রণা অবিচার এবং একসময় ঈশ্বরচন্দ্র এক ঘরে করা হয়েছে, এক ঘরে, বুঝেন নাই? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে এক ঘরে করা হয়েছে, সমাজের কেউ তার সাথে মিশবে না, তার বাড়িতে কেউ যাবে না, তার সাথে কেউ কথা বলবে না, এবং সামাজিকভাবে তাকে কি এক ঘরে করা হয়েছে, বুঝতে পারছেন? এই প্রতিকূল পরিবেশে থেকেও, পরিস্থিতি থেকেও কিন্তু ইনারা জি এই আন্দোলন থেকে দূরে সরে আসেননি, এই জন্যই তিনারা মহামানব, বুঝতে পারলেন? তো এটা করতে গিয়ে বিদ্যাসাগরকে কিন্তু অনেক নিগ্রহের এবং এই যে ছদ্মনামগুলি নিয়েছেন, বেনামগুলি ধারণ করেছেন, কেন? নিজেদেরকে অনেক সময় বাঁচানোর জন্য। এমন কিছু কথা বলেছেন যেটা জানতে পারলে সঙ্গে সঙ্গে কি অ্যাকশন মায়ের কাজে, নিজেদেরকে বাঁচানোর জন্য অনেক সময় এই লেখকরা, এবং নামগুলি বারবার চেঞ্জ করেছেন, নামগুলি বারবার কি চেঞ্জ করেছেন কেন? জি, যখন মানুষ বুঝে গেছে এটা অমুক, তখন আবার আরেকটা নাম নিয়েছে, ওই নামে আবার কিছুদিন চলেছে, আবার বুঝে গেছে, এবার এইভাবে বিদ্যাসাগর অনেকগুলি ছদ্মনাম না, এটি কিন্তু কারণ। আজকে জাহানারা ইমামের 71 দিনগুলি পড়ছিলাম, আপনাদের ক্লাসে ঢোকার আগে একটু আগে পড়ছিলাম জাহানারা ইমামের 71 দিনগুলি। মুক্তিযুদ্ধের সময় যারা কথিকা পাঠ করতো, যারা গান গাইতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, নিজেদের নামে না, ছদ্মনামে। কেন? যে নামটা যাতে পাকিস্তান সরকারের বা রাজাকারদের কাছে না চলে যায়। অর্থাৎ গান গাইছে তো রথীন্দ্রনাথ, হ্যাঁ, গান গাইছে আব্দুল জব্বার, কিন্তু নামগুলি কি ছদ্মনামে তারা গান গাইছে, কথিকা পাঠ করছে, সংবাদ পাঠ করছে ভিন্ন নামে। কেন? এই একই কারণ, পাকিস্তানিদের রোশানল থেকে রক্ষা পাওয়ার জন্য। বিদ্যাসাগর একাধিক ছদ্মনাম নিয়েছেন কি এই বিষয়ে, এবং তারপরেও সবাই বুঝে গেছে, আসলে তারপরেও সবাই বুঝে গেছে যে এর বিদ্যাসাগরে। ফলে শেষ জীবনে তাকে কিন্তু অনেক দুঃখ কষ্টে, অনেক নিগৃহের মধ্য দিয়ে, অনেক সামাজিক মানে নির্যাতনের মধ্য দিয়ে, মানসিক নির্যাতনের মধ্য দিয়ে তার সেই দিনগুলি কেটেছে। আর ওই শেষ দিনে তিনি এক ঘরে হয়ে থাকতেন, একাকিত্ব হয়ে নির্জনে থাকতেন, তখন ওই যে বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের শিশুকন্যা প্রভাবতীর সাথে তার দিন কাটতো। এই ছোট্ট শিশুকন্যা প্রভাবতী লেখকের সাথে আসতেন, কথা বলতেন, বন্ধুর মতো তার সাথে মিশতেন, যেহেতু কেউ সমাজের কেউ তার সাথে মিশত না, আত্মীয়, এমনকি পারিবারিকভাবেও বিদ্যাসাগরকে পরিবার থেকেও কি বিচ্ছিন্ন করা হয়েছিল, পরিবারের লোকজনও তাকে গ্রহণ করতো না, মেনে নেয়নি তার এই সামাজিক কর্মকাণ্ডের জন্য। তখন এই ছোট্ট মেয়েটি প্রভাবতীর সাথে বিদ্যাসাগরের শেষ জীবনের দিনগুলি কাটত। এই প্রভাবতীও যখন মারা গেলেন, জি, তখন বিদ্যাসাগর খুবই কষ্ট পেলেন, যে কষ্ট তিনি আর কখনোই পাননি বন্ধু কন্যা প্রভাবতীর মৃত্যুতে, এবং সেই মৃত্যুর শোককে নিয়ে তিনি লিখেছিলেন প্রভাবতী সম্ভাষণ। জি, তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, ব্যক্তিগত জীবনের অনেক কথাই আছে, সব কথা হয়তো আপনাদের জন্য প্রয়োজনীয় না বলেই অনেক কথা বলছি না। যারা অতি আগ্রহী তারা হয়তো আত্মচরিত বা বিদ্যাসাগর চরিত পড়বেন, কিংবা বিদ্যাসাগরকে নিয়ে কি অনেক হয়তো। আচ্ছা, জুতা মারার কারণটা দেখছেন, এই কথাটা আগে মনে করেননি। জুতা মারার কারণ, হ্যাঁ, আমি কথা দিয়েছিলাম যে বিদ্যাসাগর এলে জুতা মারার কারণটা বলবো। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, শেষ করছি। শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসে শেষ করতাম, যেহেতু এই প্রশ্নটি বিস্ময় করে ফেলেছে, আমি কথা দিয়েছিলাম যে বলবো জুতা মারার কারণ। জি, আচ্ছা, বিদ্যাসাগর আপনারা জানেন যে সে সময় রঙ্গমঞ্চ, মনে আছে আমি নাটকের ক্লাসে বলেছিলাম, রঙ্গমঞ্চ অভিনয় চলছে, বিভিন্ন নাটক লিখে, নাটক তো মানুষ পড়তো না, পড়তে জানতো না, তো নাটক লেখা হতো কি মঞ্চায়নের উদ্দেশ্যে। তো বেলগাছিয়া রঙ্গমঞ্চে এই নীলদর্পণ নাটকের কি মঞ্চায়ন হচ্ছে, নীলদর্পণ নাটকের মঞ্চায়ন হচ্ছে, সেখানে বিদ্যাসাগরকে দাওয়াত করেছে। বিদ্যাসাগর তখন অধ্যাপক মানুষ, জি, অনেক সময় অনুষ্ঠান হলে যেমন আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়। তো মঞ্চে নীলদর্পণ, ভালো করে শুনবেন কথাটি, 1 মিনিটের কথা, মঞ্চে নীলদর্পণ নাটকের মঞ্চায়ন হচ্ছে, আর বিদ্যাসাগর সহ আরো অনেকে গণ্যমান্য ব্যক্তিরা মঞ্চের সামনে বসে কি করছেন, এই নাটকটি উপভোগ করছেন। তো আপনারা জানেন যে এই নাটকটির মধ্যে কিছু প্যাথেটিক সিন আছে। এই নাটকের মূল বিষয় হচ্ছে ইংরেজ নীলকর কর্তৃক এদেশের যারা কৃষক বা মধ্যবিত্ত শ্রেণী তাদের উপর নির্যাতন, নিপীড়ন, অত্যাচার। তো নীল চাষ করতে না চাইলে তাদের অন্য ফসল ফলালে সে ফসলগুলি পুড়িয়ে দেওয়া হতো,
গরু বা লাঙল কেড়ে নিয়ে যাওয়া হতো, তাতেও যদি রাজি না হতো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হতো, তাতেও রাজি না হলে কি করা হতো, স্ত্রী বা মেয়েকে ধরে নিয়ে যাওয়া হতো। কৌশল, নির্যাতনের কৌশল। তো ক্ষেত্রমণি নামক একটি মেয়েকে ধরে নিয়ে যায়, ক্ষেত্রমণি নামক একটি মেয়েকে ধরে নিয়ে যায় ইংরেজ নীলকর, কি আই উড, পিপি রোগ, দুজন ইংরেজ নীলকর, পিপি রোগ আর আই উড, জি, দুজন ইংরেজ নীলকর ছিল নাটকের, পিপি রোগ আর আই উড। এরা কি করে, ক্ষেত্রমণি নামে একটি মেয়েকে ধরে নিয়ে যায় নির্যাতন করার জন্য, জি। তো যখন মেয়েটিকে ধরে নিয়ে নীলকুঠিতে নিয়ে যায়, তখন মেয়েটি খুব অনুনয় বিনয় করে, যে সাহেব তুমি মোর বাবা, আমি তোমার মেয়ে, খুব প্যাথেটিক কিছু, আমাকে ন্যাংটো করো না, আমাকে ছেড়ে দাও, মানে এমন কিছু প্যাথেটিক ডায়লগ আছে। এগুলো বলছে, বলার পরে পিপি রোগ এই কথাগুলো না শুনে এই মেয়েটির যখন সম্ভ্রমহানি ঘটাতে যাচ্ছে, আর এই দৃশ্যটা মঞ্চে অভিনয় হচ্ছে, আর সামনে বসে বিদ্যাসাগর কি করছেন, নাটকটি দেখছেন। তো এই দৃশ্যে এসে বিদ্যাসাগর নিজেকে আর ঠিক রাখতে পারেননি, বুঝতে পারলেন? তো পিপি রোগের যে অভিনয় করছে, মেয়েটিকে ধর্ষণ করতে যাচ্ছে, এবার নাগরা জুতা ছিল পায়ে, পায়ে ছিল নাগরা জুতা, এই নাগরা জুতা খুলে ওই মঞ্চের অভিনয়, তবে রে হারামজাদা শয়তান কোথাকার, ছুঁড়ে মঞ্চের দিকে মেরেছিল। তো আপনারা জানেন যে কবি সাহিত্যিক একটু ইমোশনাল হন, কবি সাহিত্যিকটা একটু কিন্তু কি ইমোশনাল হন। অনেক সময় হয় না, আমরা সিনেমা দেখতে গিয়ে কি হয়, ভিলেনকে মারছে, খুবই কুটনি শয়তান, মার মার, আরো মার, আরো মার, মার মার, নায়ককে মারছে, তাই না, মারিস না মারিস না। ফুটবল খেলা, তাই না, এই যে বাংলাদেশের খেলা, প্রথমে একজন বললেন স্যার বাংলাদেশ এক গোল হজম করে ফেলেছে, বাংলাদেশের স্ট্রাইকার, তাই না, হয়তো গোলের কাছে নিয়ে গিয়ে গোলে শট করতে পারছে না, গোলের কাছাকাছি চলে গেছে, আপনি নিজে পাটা কিন্তু চলে যাচ্ছে, এরকম মেরে দিচ্ছেন, এরকম হয় না, যে ইমোশনে, যার অতি আবেগী, সবার হয়তো হয় না, অতি আবেগী মানুষ এরকম হয়। তো বিদ্যাসাগর যেহেতু আবেগপ্রবণ মানুষ, তো ওই যে মঞ্চের যে ওই দৃশ্যটা, এই যে একটি বাচ্চা মেয়েকে ধর্ষণ করছে, পিপি রোগ, মেয়েটি বলছে যে সাহেব তুমি মোর বাবার মতো, আমি তোমার মেয়ে, আমাকে ন্যাংটো করো না, বা আমাকে, এই কথাগুলি যখন বলছে, তারপরেও যখন ইংরেজ তাকে ধর্ষণ করতে যাচ্ছে, এই দৃশ্যটা আর এটা যে নাটক দেখছে, অভিনয় করছে, এটা কিন্তু বিদ্যাসাগর ভুলে গেছে। তখন নাগরা জুতোটা খুলে ওই অভিনেতার দিকে কি নাটক চলা অবস্থায় মঞ্চে জুতা ছুঁড়ে মেরেছে। তো যাই হোক, অভিনেতারা এটা ইগনোর করে নাটকটা শেষ করেছে, বুঝতে পারলেন? তো পরে পিপি রোগ যে অভিনয় করছিল, তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা আপনাকে যে বিদ্যাসাগর জুতা ছুঁড়ে মারলো, আপনার খারাপ লাগেনি? তো বলছে না, খুব ভালো লেগেছে। খারাপ তো লাগেনি, জুতা মেরেছে বিদ্যাসাগর, এই জুতা মারাতে আমার আরো অভিনয়টা আরো বেশি ভালো করে জোশ এসেছে অভিনয়। কেন, বিদ্যাসাগরের মতো একজন মানুষ যখন আমার অভিনয় দেখে এত অভিভূত হয়ে তন্ময় হয়ে গেছে, তাহলে এর চেয়ে বড় পুরস্কার আমার আর কিছু হতে পারে না। বুঝতে পেরেছেন? তার মানে ওই যে আমরা যে ধরেন ভিলেন, সে যত খারাপ ভিলেনের অভিনয় করছে, আমরা ভাবছি লোকটা কি খারাপ, আসলে সে অভিনেতা হিসেবে তত বেড়ে কি বড় কি সফল। হুমায়ুন ফরিদি কি ভয়ঙ্কর ভিলেন, আসলে মানুষটা তো ভয়ঙ্কর না, ভিলেন হিসেবে ভয়ঙ্কর, এটি তার কৃতিত্ব। তো যাকে জুতা মেরেছিল, যার কাঁধে গিয়ে জুতাটা পড়েছিল এখানে, তো সে দুঃখ না পেয়ে আরো কি খুশি হয়েছে, কারণ এই যে বিদ্যাসাগরের মধ্যে মানুষ যখন অভিনয়ের মধ্যে ভুলে গিয়েছে যে একটু অভিনয়, তখন কি জি। তো যাকে জুতা মারার জি কীর্তিটা আর কি শুনলেন। তো ঠিক আছে, তাহলে বলতে চেয়েছিলাম বলে দিলাম জি। হ্যাঁ, জুতা মারাতে সে অভিনেতা কাজও মনে রেখেছে এবং অভিনেতা জনপ্রিয় হয়ে গেছিল। বিদ্যাসাগর যার অভিনয় দেখে কি জুতা ছুঁড়ে মেরেছে, জি, এই অভিনেতা বিখ্যাত হয়েছিল। অভিনেতার নামও আমার মনে ছিল, এই মুহূর্তে অভিনেতার নামটি আমি পড়েছি অনেক আগেই, তো আমার এই মুহূর্তে অভিনেতার নামটি মনে নাই, চাইলে ইনবক্সে আমি জানাতে পারবো জি। আচ্ছা, হ্যাঁ, এমনিও জানাতে পারবো, মানে এই মুহূর্তে আমার মাথায় নাই জি। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগামী দিন হয়তো অন্য কোনো লেখক নিয়ে, আধুনিক যুগের অন্য কোনো লেখক নিয়ে আপনাদের সামনে হাজির হব জি। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বুধবার আমরা যথারীতি 9:30টায় ক্লাসে আসব, কিন্তু শনিবার পরীক্ষা, মনে আছে তো? শনিবার জি পরীক্ষা আছে আমাদের জি। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন জি। আল্লাহ হাফেজ।